দেন আমরা যেটা পাচ্ছি, Java collections can achieve all the operations that you perform on data such as searching, sorting, insertion, manipulating, and deletion. মূলত একই সাথে অনেকগুলো অবজেক্টের উপর আমরা কি করতে পারি, বিভিন্ন অপারেশন চালাতে পারি এই জাভা কালেকশন ফ্রেমওয়ার্কের মাধ্যমে। জাভা কালেকশন ফ্রেমওয়ার্কের মাধ্যমে আমরা কি করতে পারি, একই সাথে অনেকগুলো অবজেক্টের মধ্যে অপারেশন চালাতে পারি, বিভিন্ন ধরনের অপারেশন। যেমন এর ভিতরে আছে আমরা সার্চিং করতে পারি, বিভিন্ন ধরনের অবজেক্ট সার্চিং করতে পারি, অর্থাৎ বিভিন্ন ধরনের ভ্যালু ডাটা সার্চিং করতে পারি, সর্টিং করতে পারি, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং ওয়াইজ সর্টিং করতে পারি। একই সাথে অনেকগুলো ভ্যালু আমরা ইনসার্ট করতে পারি, মাল্টিপল ভ্যালু যেটাকে বলা হয়, ম্যানিপুলেশন যেটাকে বিভিন্ন ধরনের এডিট করা, অ্যান্ড ডিলিশন একই সাথে করা যায়। একই সাথে যেমন আমি একটা লিস্ট একবারে ধরেন একটা টেবিল একবারে যদি ডিলিট করে দিতে চাই, তাহলে ওই লিস্টটার সবগুলো ডাটা আমি একসাথে ক্লোজ করে দিলেই ওই টেবিলটা টোটাল ডিলিট হয়ে যাবে, টেবিলের ডাটাগুলো সব ডিলিট হয়ে যাবে বা টেবিলটা থেকে যাবে। এরকম হচ্ছে ব্যাপারটা, যে অনেকগুলো অবজেক্ট নিয়ে একই সাথে বিভিন্ন ধরনের অপারেশন চালানো যায়। আমরা এতদিন যে এগুলো পড়েছি মূলত সিঙ্গেল অবজেক্ট নিয়ে কাজ করেছি। তো এই কালেকশন ফ্রেমওয়ার্কটা হচ্ছে মাল্টিপল অবজেক্ট নিয়ে একই সাথে কাজ করে। তো কাজটা একটু আমাদের ফাস্ট করে দেয়। Java collection means a single unit of object. Java collection framework provides many interface, set, list, queue, dequeue, and classes array list, linked list, property, queue, head set, linked hash set, tree set. এই জাভা ফ্রেমওয়ার্ক এই ক্লাসগুলো এবং ইন্টারফেসগুলো আমাদেরকে প্রোভাইড করে। অর্থাৎ জাভা কালেকশনস ফ্রেমওয়ার্ক আমাদেরকে কতগুলো ইন্টারফেস এবং কতগুলো ক্লাস প্রোভাইড করেছে, যে ক্লাস এবং ইন্টারফেসগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি, অনেকগুলো অবজেক্ট নিয়ে একই সাথে কাজ করতে পারি। সেটা ডিসপ্লেইং এর কাজ, সর্টিং এর কাজ, সার্চিং এর কাজ, বা রিলেশন বা ইনসার্শন, যে কোনো অপারেশন আমরা চালাতে পারি। নেক্সট টপিক যেটা হচ্ছে হোয়াট ইজ কালেকশন ইন জাভা। আমরা কালেকশন ফ্রেমওয়ার্কের কাজটা পড়লাম আসলে। তো কালেকশন ফ্রেমওয়ার্কের কালেকশনটা কি, জাভাতে কালেকশনটা কি আসলে? A collection represents a single unit of objects. অবজেক্টের একটা সিঙ্গেল ইউনিট রিপ্রেজেন্ট করে। যেমন এ গ্রুপ, একটা গ্রুপে সে চিন্তা করে একটা ইউনিট। তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা গ্রুপের প্রত্যেকটা অবজেক্টকে সে একটা সিঙ্গেল ইউনিট ধরে নেয়। এটা হচ্ছে কালেকশন। কালেকশন হচ্ছে একগুচ্ছ অবজেক্ট একসাথে জমা রাখা। যেমন একটা লিস্টের ভিতরে আমরা অনেক ডাটা রাখতে পারি, যত খুশি তত। একটা অ্যারে লিস্টের ভিতরে আমরা অনেক ডাটা রাখতে পারি, যত খুশি তত। ওকে, তারপরে আছে সেট, হেড সেট, তারপর আছে ম্যাপ। বুঝে গেছে? এগুলো মূলত এক একটা ক্লাস
তো এখন আমরা পড়ব হচ্ছে হোয়াট ইজ এ ফ্রেমওয়ার্ক ইন জাভা। যদি আমরা জাভার ফ্রেমওয়ার্ক সম্পর্কে জানি, অর্থাৎ জাভার ফ্রেমওয়ার্ক কি সেটা জানি, তাহলে অন্যান্য ল্যাঙ্গুয়েজের ফ্রেমওয়ার্কও বলতে পারবো। ওকে, হোয়াট ইজ এ ফ্রেমওয়ার্ক ইন জাভা? It provides ready-made architecture. It provides ready-made architecture. 2 number, it represents a set of class and interface. It is an optional. Okay. তো নাজিম খানি আমাকে কোশ্চেন করেছিলেন হোয়াট ইজ এ ফ্রেমওয়ার্ক। আসলে ফ্রেমওয়ার্ক কি? আমরা বিভিন্ন ল্যাঙ্গুয়েজে ওই ল্যাঙ্গুয়েজের কিছু ফ্রেমওয়ার্ক দেখতে পাই। সেই ফ্রেমওয়ার্ক গুলো আসলে কি, ফ্রেমওয়ার্ক গুলো কিভাবে কাজ করে, তাই না? তো ফ্রেমওয়ার্কটা মূলত হচ্ছে একটা আর্কিটেকচার, একটা স্ট্রাকচার। তো ওই স্ট্রাকচার অনুযায়ী একটা প্রজেক্ট তৈরি করা ওই ল্যাঙ্গুয়েজের আন্ডারে। একটা প্রিডিফাইন আর্কিটেকচার, একটা প্রিডিফাইন রুলস, যে রুলসের মাধ্যমে আমরা একটা প্রজেক্ট করব। যে রুলসের মাধ্যমে আমরা কি করতে পারি, একটা প্রজেক্ট করতে পারি, সেটাকে বলা হচ্ছে এখানে আর্কিটেকচার, ফ্রেমওয়ার্ক। তো ফ্রেমওয়ার্ক হচ্ছে ল্যাঙ্গুয়েজের সাথে কানেক্টিভিটি ঘটিয়ে একটা ফ্রন্ট এন্ড তৈরি করে দেওয়া। ল্যাঙ্গুয়েজের সাথে কানেক্টিভিটি ঘটিয়ে একটা ফ্রন্ট এন্ড তৈরি করে দেওয়া। ফ্রেমওয়ার্কের ভিতরে বাই ডিফল্ট কিছু জিনিস দেওয়া থাকে, ওই অর্থাৎ বাই ডিফল্ট একটা আর্কিটেকচার দেওয়া থাকে। সেই আর্কিটেকচার অনুযায়ী একটা স্ট্রাকচার অনুযায়ী আমাদের কাজ করতে হয়। মূলত একটা প্রজেক্ট স্ট্রাকচার, মূলত ফ্রেমওয়ার্ক হচ্ছে একটা প্রজেক্ট স্ট্রাকচার। সেই প্রজেক্ট স্ট্রাকচার অনুযায়ী আমরা একটা প্রজেক্ট তৈরি করতে পারি। একটা প্রজেক্ট তৈরি করার সময় অনেকগুলো লেয়ার ফলো করতে হয়। এই লেয়ারগুলো মূলত ফ্রেমওয়ার্ক, এই লেয়ারগুলো একটা ফ্রেমওয়ার্ক প্রোভাইড করে থাকে। সোজা কথা, সহজ ভাষায় যদি আমরা বলি আরো, সেটা হচ্ছে আমরা একটা বাড়ি করতে যাব। তো আমরা জানি বাড়ি করার জন্য আমাদের ইট, বালু, রড, সিমেন্ট লাগে। আমরা এটাও জানি বাড়ি করার জন্য রাজমিস্ত্রি লাগবে। আমরা এটাও জানি বাড়ি করার জন্য বিভিন্ন ধরনের সরঞ্জাম লাগবে। ওকে, কিন্তু আমরা এটা জানি না যে বাড়িটা কিভাবে করতে হবে। বাড়িটা কিভাবে করতে হবে সেটা জানি না। বাড়িটা তৈরি করতে কি কি লাগবে সেটা জানি, বাট বাড়িটা কিভাবে করতে হবে সেটা জানি না। তো সেজন্য আমরা কার কাছে যাই? আমরা ইঞ্জিনিয়ারদের কাছে যাই। প্রথমত হচ্ছে আমরা আর্কিটেকচার ইঞ্জিনিয়ারদের কাছে যাই।
সে আমাদের একটা ডিজাইন প্রোভাইড করে। আর্কিটেকচার ইঞ্জিনিয়ার বলে যে ভাই আপনি বাড়িটা এইভাবে তৈরি করতে পারেন, এই হচ্ছে আমার নকশা, এই হচ্ছে আমার খাঁচা। এই খাঁচা অনুযায়ী যদি আপনি তৈরি করেন তাহলে আপনার বাড়িটা সুন্দর হবে। ওকে, তাহলে এখানে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো যে এখানে ইট, বালু, রড, সিমেন্ট বা কন্ট্রাক্টর বা মিস্ত্রি বা বিভিন্ন ধরনের সরঞ্জাম, এই জিনিসগুলো তো আমি নিজেই জানি। তার মানে এই জিনিসগুলো হচ্ছে আমার ল্যাঙ্গুয়েজ এবং একটা ল্যাঙ্গুয়েজের উপাদান। তাহলে আমরা জানি জাভাতে ভেরিয়েবল আছে, ডাটা টাইপ আছে, ইন্টারফেস আছে, ইনহেরিটেন্স আছে, ক্লাস আছে, অবজেক্ট আছে। এগুলো দিয়ে সফটওয়্যার তৈরি করা যায়, কিন্তু এটা জানি না যে কিভাবে সফটওয়্যারটা তৈরি করতে হবে, এটার স্টার্টিং পয়েন্ট কোথায়, এন্ডিং পয়েন্ট কোথায়। ওকে, তো যেহেতু স্টার্টিং পয়েন্ট কোথায় আর এন্ডিং পয়েন্ট কোথায় এটা জানি না, তো এটা জানার জন্য বা এটা বোঝার জন্য আমাদের যেতে হবে ফ্রেমওয়ার্কের কাছে। ফ্রেমওয়ার্ক আমাদের একটা ধারণা দেবে, বলবে যে ভাই তুমি এই স্ট্রাকচার অনুযায়ী করলে তোমার প্রজেক্টটা হয়ে যাবে, তুমি একটা প্রজেক্ট বিল্ড করতে পারবা, ডিপ্লয় করতে পারবা। ওকে, তাহলে মূলত ফ্রেমওয়ার্ক হচ্ছে একটা আর্কিটেকচার, একটা স্ট্রাকচার, যে স্ট্রাকচার ফলো করে আমরা একটা প্রজেক্ট তৈরি করি। যেমন জাভাতে অনেকগুলো ফ্রেমওয়ার্ক আছে, ফ্রন্ট এন্ডের জন্য আছে, ব্যাক এন্ডের জন্য আছে। আমরা ডেস্কটপ বেস কোনো সফটওয়্যার তৈরি করতে গেলে সেক্ষেত্রে আমরা জাভা এফএক্স একটা ফ্রেমওয়ার্ক আছে, এটা একটা স্ট্রাকচার। জাভা সুইং, এটা একটা ফ্রেমওয়ার্ক আছে, এটা একটা স্ট্রাকচার আর্কিটেকচার। তো জাভা সুইং আর্কিটেকচার আমরা একটা প্রজেক্ট তৈরি করতে পারি, জাভা এফএক্স আর্কিটেকচার আমরা একটা প্রজেক্ট তৈরি করতে পারি। বুঝে গেছে? এছাড়াও যদি আমরা ওয়েব বেস সফটওয়্যার তৈরি করতে চাই সেক্ষেত্রে আমাদের কিছু ফ্রেমওয়ার্ক রয়েছে জাভাতে, সেটা হচ্ছে স্টার্স, তারপর হচ্ছে স্প্রিং, স্প্রিং এমভিসি, স্প্রিং বুট। এগুলো প্রত্যেকটা এক একটা ফ্রেমওয়ার্ক এবং প্রত্যেকটার আর্কিটেকচার আলাদা। আমরা এই প্রত্যেকটা আর্কিটেকচার অনুযায়ী প্রজেক্ট তৈরি করতে পারি আলাদা আলাদা ডিজাইনে। তো আশা করি বুঝতে পেরেছেন যে আসলে ফ্রেমওয়ার্কটা কি। তো সেজন্য প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজেরই কিছু ফ্রেমওয়ার্ক থাকে, তো ওই ল্যাঙ্গুয়েজের আন্ডারে ওই ফ্রেমওয়ার্কটা কাজে লাগাইতে হয়। অর্থাৎ ওই ফ্রেমওয়ার্কটা জাভার যেমন স্প্রিং স্প্রিং ফ্রেমওয়ার্ক, সে জাভা ল্যাঙ্গুয়েজকে চিনে, তাকে জাভা ল্যাঙ্গুয়েজ দিয়ে বানানো হয়েছে, তাকে বলা হয়েছে যে জাভা ল্যাঙ্গুয়েজের এই জিনিসগুলো পাইলে তুমি নিয়ে নিবা, এরকম বলে দেওয়া হয়েছে। পিএইচপির বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্ক আছে, লারাভেল। ওকে, ওয়ার্ডপ্রেস, ভোজেস না, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক। ওকে,
জাভাস্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক হচ্ছে Vue.js। জেএস দিয়ে যত ফ্রেমওয়ার্ক দেখবেন লাস্টে জেএস আছে, রিয়েক্ট জেএস, Vue.js, তারপর হচ্ছে অ্যাঙ্গুলার জেএস। ওকে, আচ্ছা তাইলে জেএস লাস্টে জেএস এক্সটেনশন যুক্ত যে ফ্রেমওয়ার্ক গুলো আছে মোটামুটি সবগুলো ফ্রেমওয়ার্ক হচ্ছে জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক, এটা মনে রাখবেন। এটার হেড হচ্ছে জাভাস্ক্রিপ্ট, বুঝে গেছে? জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। এই স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের জন্য ওই ফ্রেমওয়ার্ক গুলো তৈরি করা হয়েছে। Vue.js, React.js, Express.js, Node.js, Node.js যদিও আলাদা একটা ল্যাঙ্গুয়েজ, Node.js, ওকে, Angular.js, Angular, এগুলো সবই হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক। এগুলো হচ্ছে স্ক্রিপ্ট বেস ল্যাঙ্গুয়েজের জন্য তৈরি। যাই হোক, আমরা জাভাতে আছি, তো জাভার ফ্রেমওয়ার্ক গুলো সম্পর্কে আমরা জানলাম। জাভাতে ওয়েব পেজে কাজ করার জন্য স্প্রিং ফ্রেমওয়ার্ক কাজ করতে পারে, স্প্রিং এমবেসি ফ্রেমওয়ার্ক কাজ করতে পারে, স্প্রিং বুট ফ্রেমওয়ার্ক কাজ করতে পারে, স্টার্স ফ্রেমওয়ার্ক কাজ করতে পারে। ওকে, এগুলো হচ্ছে ব্যাকএন্ডের জন্য। কন্টেন্টের জন্য আমরা বিভিন্ন ধরনের স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের ফ্রেমওয়ার্ক ইউজ করতে পারি, যেমন কন্টেন্টের জন্য আমরা নোড Express.js ইউজ করতে পারি, Vue.js ইউজ করতে পারি, বা Angular.js ইউজ করতে পারি জাভা দিয়ে কাজ করতে গেলে, অর্থাৎ কন্টেন্টের জন্য। তো আমরা যেটা পড়তেছিলাম, আমার মনে হয় নাজিব আপনার কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছেন আসলে যে একটা ফ্রেমওয়ার্ক কি। ওকে, বুঝেছেন যে আসলে একটা ফ্রেমওয়ার্ক কি, ফ্রেমওয়ার্ক কি করে বলতে পারবেন এখন? অর্থাৎ একটা ডিজাইন দিয়ে দেয় যে একটা ডিজাইন দিয়ে দেয় যে এই এই ওয়ার্কিং ফ্লোতে তুমি কাজ করো, তোমার প্রজেক্ট হয়ে যাবে, তোমার কাজ হয়ে যাবে, তোমার সফটওয়্যার হয়ে যাবে। এই বিষয়টা হচ্ছে মূলত সে প্রোভাইড করে ফ্রেমওয়ার্ক। অর্থাৎ প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা যখন কাজ করি তখন তাকে দিয়ে যখন আমরা একটা সফটওয়্যার তৈরি করব তখন কোনো না কোনো একটা ফ্রেমওয়ার্ক আমাদেরকে ফলো করতে হয়, মনে থাকবে? আমরা আমরা যে জাভা শিখতেছি এখন, কোর জাভা, এগুলো হচ্ছে রুট, এগুলো হচ্ছে ইট বালি সিমেন্ট রড। আমরা ইটকে আলাদাভাবে পরীক্ষা করতেছি, রডকে আলাদাভাবে পরীক্ষা করতেছি, সিমেন্টকে আলাদাভাবে পরীক্ষা করতেছি। আমরা রড কিভাবে কাজ করে এটা জানতেছি, সিমেন্ট কিভাবে কাজ করে এটা জানতেছি, বুঝে গেছে? মেথড কিভাবে কাজ করে এটা জানতেছি, ক্লাস কিভাবে কাজ করে এটা জানতেছি, এগুলোকে বলা হয় রুট। বাট এই রুট দিয়ে আপনি প্রজেক্ট তৈরি করতে পারবেন না। আপনি অবশ্যই এই রুট দিয়ে কাজ করতে হইলে আপনাকে একটা ফ্রেমওয়ার্ক ফলো করতে হবে, যে কোনো ফ্রেমওয়ার্ক। সেটা আপনি যদি ডেস্কটপ পেজ বানান তাহলে হচ্ছে সুইং ফলো করতে পারেন, জাভা এফএক্স ফলো করতে পারেন, এছাড়াও আরো অনেকগুলো আছে, ফলো করতে পারেন। এগুলো ফলো করে আপনি একটা ডেস্কটপ পেজ সফটওয়্যার বানাইতে পারবেন। এছাড়াও ওয়েব পেজ আপনি সফটওয়্যার বানাইতে গেলে আপনি স্প্রিং ব্যবহার করতে পারেন, স্টার্স ব্যবহার করতে পারেন, স্প্রিং বোর্ড ব্যবহার করতে পারেন, বা স্প্রিং এমভিসি ব্যবহার করতে পারেন। এগুলো হচ্ছে একটা এক একটা আর্কিটেকচার। তো এই বিষয়টাই হচ্ছে
আমরা মনে রাখবো যে যখন কোন একটা ল্যাঙ্গুয়েজ আমরা শিখবো সেই ল্যাঙ্গুয়েজ দিয়ে আসলে সরাসরি কাজ করা যাবে না, কিন্তু সেই ল্যাঙ্গুয়েজটার উপরে কাজ করে এরকম কোনো ফ্রেমওয়ার্ক আমাদের লাগবে। ওই ল্যাঙ্গুয়েজটাকে চিনে এরকম কোনো ফ্রেমওয়ার্ক আমাদের লাগবে। ওই ফ্রেমওয়ার্কটার আন্ডারে আমরা কাজ করব। ওকে, প্রজেক্ট তৈরি করব। আমরা নেটবিনসে এখন যে প্রজেক্টগুলো নিতেছি সেটা হচ্ছে জাভা অ্যাপ্লিকেশন প্রজেক্ট। এখন জাভা অ্যাপ্লিকেশন প্রজেক্ট দেখেন, এই প্রজেক্টগুলো রান করলে জাস্ট আমরা ডিবাগের ভিতরেই দেখতে পারতেছি, আর কোনো আউটপুট দেখতে পারতেছি না। আউটপুট হিসেবে জাস্ট ডিবাগের ভিতরে দেখতে পারতেছি। আর যদি আমরা ফ্রেমওয়ার্ক অনুযায়ী কাজ করতাম তাহলে আউটপুটগুলো আমরা একটা ফন্ট এন্ড পেতাম, সেটা হোক ওয়েবে, ব্রাউজারে অথবা ডেস্কটপে একটা ফন্ট এন্ড পেতাম আমরা। ওই ফন্ট এন্ড অনুযায়ী কাজ করতে পারতাম। ফন্ট এন্ড থেকে তখন আমরা ভ্যালু নিতাম এবং ফন্ট এন্ড থেকে আমরা ব্যাকএন্ড থেকে আবার এটা প্রসেস করে আবার ফন্ট এন্ড নিয়ে দেখাই দিতে পারতাম। আমাদের আউটপুটে যাওয়া লাগতো না। নেটবিনসের যে নিচে আউটপুট, এটা হচ্ছে ডিবাগের অংশ। এই ডিবাগের অংশ আমাদের দেখা লাগতো না, আমরা সরাসরি ফন্ট এন্ডে আমাদের দেখতে পারতাম যদি ফ্রেমওয়ার্ক ইউজ করতাম। তো কোর জাভায় ফ্রেমওয়ার্ক ইউজ করে না। কোর জাভা হচ্ছে ওই একেবারে রুট জিনিসগুলো, যে কোন জিনিসটা কিভাবে কাজ করে এই বিষয়গুলো শেখানো হয়। এবং এটা হচ্ছে মেন ল্যাঙ্গুয়েজ শেখা। প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজেরই এরকম কোর কোর ল্যাঙ্গুয়েজ আছে, কোর কিছু আছে যে কোরগুলো আপনি শিখলে পরবর্তীতে ওই কোডটা যে কোনো ফ্রেমওয়ার্কের ভিতরে কাজে লাগে না, আপনি ওই জিনিসটা করতে পারবেন। হয়তো বা 2-1 দিন পরেই আমরা শুরু করব আমাদের অ্যান্ড্রয়েড। আমাদের এই জাভা কোর জাভাটা প্রায় শেষ পর্যায়ে, হয়তো বা আজকে শেষ হবে না, কালকে মেবি শেষ হবে। কালকে আমরা শেষ করতে চাচ্ছি। তো কোর জাভা আমাদের শেষ, আমরা চলে যাব হচ্ছে অ্যান্ড্রয়েডে, আমাদের কাঙ্ক্ষিত যে সেক্টর অ্যান্ড্রয়েড আমরা অ্যাপস নিয়ে কাজ করব। সেই অ্যান্ড্রয়েড অ্যাপসে চলে যাব আমরা। আমরা কালকে শনিবারে ক্লাসটা করব জাভার উপর। দেন হচ্ছে যে আমরা রবিবার বা সোমবার থেকে আমরা চলে যাব হচ্ছে অ্যান্ড্রয়েডে। তাহলে এখানেও আমরা ফ্রেমওয়ার্ক সম্পর্কে জানতে পারি যে আমরা জাভাতে কাজ করে গেলাম, কোর জাভাতে কাজ করে গেলাম, এই কোর জাভার সব ম্যাটেরিয়ালস গুলোই আমরা অ্যান্ড্রয়েডে নিয়ে কাজে লাগাবো। তাহলে আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে যারা আমাকে শুনছেন, যে অ্যান্ড্রয়েডটা কি আসলে? অ্যান্ড্রয়েডটা কি কোনো ল্যাঙ্গুয়েজ, না অ্যান্ড্রয়েড একটা ফ্রেমওয়ার্ক? বলতে পারবেন? রাইট, এটা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক। অ্যান্ড্রয়েডটা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক যেটার একটা আর্কিটেকচার আছে। বুঝে গেছেন? যেটার একটা আর্কিটেকচার আছে। জাভা ফ্রেমওয়ার্ক অর্থাৎ ওই অ্যান্ড্রয়েড ফ্রেমওয়ার্কটা দুইটা ল্যাঙ্গুয়েজ চিনে, তিনটা ল্যাঙ্গুয়েজ চিনে, সি শার্প, কটলিন আর হচ্ছে জাভা। ওকে, সি, কটলিন, জাভা, এই তিনটা ল্যাঙ্গুয়েজ চিনে সে অ্যান্ড্রয়েড। তাহলে এই তিনটা ল্যাঙ্গুয়েজের যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ শিখলেই আমরা অ্যান্ড্রয়েড দিয়ে কাজ করতে পারবো। ওকে, আর
মূলত অ্যান্ড্রয়েড ফ্রেমওয়ার্কটা তৈরি করা হয়েছে হচ্ছে কটলিন দিয়ে। অ্যান্ড্রয়েড ফ্রেমওয়ার্কটা তৈরি করা হয়েছে কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে? কটলিন ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা হয়েছে। কটলিন হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ এবং সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। তো ওই কটলিন ল্যাঙ্গুয়েজ দিয়ে অ্যান্ড্রয়েডটা তৈরি করা হয়েছে। কিন্তু এটাকে এমন ভাবে তৈরি করা হয়েছে যে এটা সি শার্প ল্যাঙ্গুয়েজে চিনে, সি ল্যাঙ্গুয়েজে চিনে, প্লাস জাভা ল্যাঙ্গুয়েজও চিনে। জাভা ল্যাঙ্গুয়েজের যে কোনো কোড সে করতে পারে ওই আর্কিটেকচার। তাহলে অ্যান্ড্রয়েড হচ্ছে মূলত একটা ফ্রেমওয়ার্ক। তাহলে দেখেন আমরা জাভা ল্যাঙ্গুয়েজ শিখে অ্যান্ড্রয়েড ফ্রেমওয়ার্ক শিখবো, অ্যান্ড্রয়েড নট ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড্রয়েড ফ্রেমওয়ার্ক শিখবো। সেম আমরা জাভা ল্যাঙ্গুয়েজ শেখার পর আমরা যদি স্প্রিং ফ্রেমওয়ার্ক শিখি তাহলে ওয়েব বেস সফটওয়্যার তৈরি করতে পারবো। আমরা যদি স্প্রিং বুট শিখি তাহলে আমরা ওয়েব বেস সফটওয়্যার তৈরি করতে পারবো। আমরা যদি স্টার্স শিখি তাহলে আমরা ওয়েব বেস সফটওয়্যার তৈরি করতে পারবো। আমরা যদি সুইং শিখি তাহলে হচ্ছে আমরা ওয়েব ডেস্কটপ বেস সফটওয়্যার তৈরি করতে পারবো। আমরা যদি এফএক্স জাভা এফএক্স নামক একটা ফ্রেমওয়ার্ক আছে, ওই জাভা এফএক্স নামক ফ্রেমওয়ার্কটা যদি আমরা শিখি তাহলে হচ্ছে কি করতে পারবো, আমরা ডেস্কটপ বেস সফটওয়্যার তৈরি করতে পারবো। তার মানে কি ল্যাঙ্গুয়েজ একটা, ফ্রেমওয়ার্ক অনেক থাকতে পারে। এক এক ধরনের ফ্রেমওয়ার্ক এক এক ধরনের কাজে লাগে বা এক এক আর্কিটেকচার তৈরি করে এক এক ধরনের ফ্রেমওয়ার্ক দিয়ে। অর্থাৎ ওই যে ভারী আর্কিটেকচার, যারা এক এক ধরনের আর্কিটেকচার একভাবে ভারী ডিজাইন করে, বা একজন আর্কিটেকচার অনেকগুলো ভারী ডিজাইন করে, এক একটা এক এক রকম, কোনোটা অনেক সুন্দর কোনোটা অনেক পচা। তো এরকমই ফ্রেমওয়ার্কের ভিতরে এরকম ডিফারেন্স রয়েছে। কোনো কোনো ফ্রেমওয়ার্ক দিয়ে অনেক ভালোভাবে প্রজেক্ট করা যায় এবং যে প্রজেক্ট সবার কাছে খুবই আকর্ষণীয় হয় এবং সবার কাছে পছন্দ হয়, যেটা ফন্ট এন্ড পছন্দ হয় আর ডাটা লেয়ার পছন্দ হয়, অর্থাৎ যে প্রজেক্ট ফ্লো, ওয়ার্কিং ফ্লো, সেই ওয়ার্কিং ফ্লো গুলো পছন্দ হয়। কারণ হচ্ছে যে ওই কিছু কিছু ফ্রেমওয়ার্ক আছে যেগুলো দিয়ে ডিবাগ করাটা অনেক কঠিন হয়ে যায়, ইউনিট টেস্ট করাটা অনেক কঠিন হয়ে যায়, সহজে বের করা যায় না কোড, কোথা থেকে কোথায় গেছে আর্কিটেকচার বোঝা যায় না আসলে। আবার এই ব্যাপারটা হচ্ছে এরকম, মূলত বাড়ি দেখেন একজন কন্ট্রাক্টর সরাসরি বাড়ি করতে পারে, আবার একজন কন্ট্রাক্টর আর্কিটেকচারের হেল্প নিয়ে বাড়ি করতে পারে। একজন কন্ট্রাক্টর যখন কোনো ইঞ্জিনিয়ার ছাড়া বাড়ি করে তখন সে তার মতো করে বাড়িটা যেখানে খুশি সেখানে দরজা দেয়, যেখানে খুশি সেখানে জানালা দেয়, যেখানে খুশি সেখানে বেডরুমের স্টাইল সুন্দর হয় না, ড্রয়িং রুমের স্টাইল সুন্দর হয় না, এরকম। আর যখন একজন আর্কিটেকচার ডিজাইন করে দেয় তখন কি সবকিছু আমাদের মন ছুঁয়ে যায়, যে আসলে এই ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে, একটা ফ্ল্যাটের ডিজাইন অনেক সুন্দর হয়েছে, পুরো একটা বাড়ির ডিজাইনটাই অনেক সুন্দর হয়েছে। তো এই হচ্ছে ডিফারেন্স ফ্রেমওয়ার্কের ভিতরে। আপনি যত ভালো ফ্রেমওয়ার্ক পাবেন বা যত ভালো ফ্রেমওয়ার্ক শিখবেন, ওই ভালো ফ্রেমওয়ার্ক দিয়ে ভালো সফটওয়্যারই আপনি বানাইতে পারবেন। বুঝে গেছে? এক একটা ফ্রেমওয়ার্কের কার্যপ্রণালী এক এক রকম। তাহলে আপনাকে যে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে শিখেন না কেন, আপনি ওই ল্যাঙ্গুয়েজ দিয়ে কাজ করতে হলে আপনাকে অবশ্যই ওই ল্যাঙ্গুয়েজের আন্ডারে যে ফ্রেমওয়ার্ক রয়েছে সেই ফ্রেমওয়ার্কগুলো আপনাকে শিখতে হবে। ওকে, যাই হোক অনেক কথা বললাম শুধু ফ্রেমওয়ার্ক নিয়ে। আশা করি ফ্রেমওয়ার্কটা সবাই বুঝতে পেরেছেন। সরি। ওকে, তো জাভাতে সেরকমই একটা টান দিয়ে দরজাটা। কামাল, কামাল,
2000 টান দিয়ে যাবো ভিডিও হচ্ছে আচ্ছা তাহলে আমরা আরেকটু পড়ি A framework provides ready-made architecture. A framework represents a set of class and interface. A framework is optional. একটা ল্যাঙ্গুয়েজের জন্য ফ্রেমওয়ার্কটা হচ্ছে একটা অপশনাল বিষয়। একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা সরাসরি আউটপুট দেখতে পারি, বাট ফ্রেমওয়ার্ক দিয়ে সরাসরি আউটপুট দেখতে পারি না। তো ল্যাঙ্গুয়েজের আলাদা সত্তা আছে, বাট ফ্রেমওয়ার্কের আলাদা কোনো সত্তা নেই। ফ্রেমওয়ার্ক ল্যাঙ্গুয়েজের সাথে কানেক্টেড রয়েছে। ফ্রেমওয়ার্ক ল্যাঙ্গুয়েজকে ছাড়া চলতে পারে না, বাট ল্যাঙ্গুয়েজ ফ্রেমওয়ার্ক ছাড়া আউটপুট দেখাতে পারে, সেটা ডিবাগের মাধ্যমে। তো আমরা আসলে বুঝতে পারলাম যে এখানে জাভাতে ফ্রেমওয়ার্কটা হচ্ছে এখানে এটা হচ্ছে একটা অপশনাল বিষয়, যে অপশনাল বিষয়টাও অনেক ইম্পর্টেন্ট। তো আমরা জাভা ফ্রেমওয়ার্ক সম্পর্কে বুঝলাম। হোয়াট ইজ কালেকশন ফ্রেমওয়ার্ক? তাহলে জাভাতে কালেকশন ফ্রেমওয়ার্কটা কি? আমরা কালেকশনস পড়েছি। কালেকশনস কি? কালেকশনস হচ্ছে একটা আর্কিটেকচার যেখানে স্টোর ডাটাকে কি করে স্টোর করে এবং ম্যানিপুলেট করে একই সাথে গ্রুপ অফ অবজেক্টকে, অর্থাৎ অনেকগুলো ডাটাকে একই সাথে করতে পারে একই কলে। তাহলে the collection frameworks represents a unified architecture for storing and manipulating a group of objects. ওকে, জাভাতে জাভা কালেকশন ফ্রেমওয়ার্কে আসলে কি আছে এটা সংজ্ঞা ওই আগের মতোই। The collection frameworks represents a unified architecture for storing and manipulating a group of objects, and it has interface and its manipulations, class, algorithm. তাহলে এই জাভা কালেকশন ফ্রেমওয়ার্কটা আমাদের কি কি প্রোভাইড করে? বলছে যে ইট মানে কি? কালেকশন ফ্রেমওয়ার্ক হ্যাজ ইন্টারফেস এবং ইটস ইমপ্লিমেন্টেশনস। কিছু ইন্টারফেস আছে এবং তাদের ইমপ্লিমেন্টেশন গুলো বলা আছে, এবং কিছু ক্লাস আছে এই কালেকশন ফ্রেমওয়ার্কের ভিতরে, এবং কিছু অ্যালগরিদম রয়েছে যেই ইন্টারফেসগুলো এবং ক্লাসগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন কাজ করতে পারি, এবং সেই বিভিন্ন কাজটা একটা আর্কিটেকচার অনুযায়ী করতে পারি, একটা ডিজাইন স্টাইলে করতে পারি। শুধু কথা যে স্টাইলগুলো আমরা আগে পড়ি নাই, যেমন অ্যারে লিস্ট কিভাবে কাজ করে সে বিষয়টা, লিঙ্ক লিস্ট বা ট্রি লিস্ট বা সেট, শুধু লিস্ট, এই জিনিসগুলো কিভাবে কাজ করে আসলে সে বিষয়টা সম্পর্কে এখানে আলোচনা করে মূলত কালেকশন ফ্রেমওয়ার্ক জাভার। তাহলে আমরা এটুকু মনে রাখবো যে জাভার কালেকশন ফ্রেমওয়ার্কস মানে হচ্ছে যে এখানে কিছু ইন্টারফেস আছে, এখানে কিছু ক্লাস আছে, ওকে, এবং এখানে কিছু অ্যালগরিদম আছে। যে ইন্টারফেস, ক্লাস এবং অ্যালগরিদম গুলো নিয়ে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজে কাজ করতে পারবো, আমরা আমাদের ল্যাঙ্গুয়েজের যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবো, যে কোনো সিচুয়েশনে অ্যাপ্লাই করতে পারবো যখন আমাদের প্রয়োজন পড়বে, ওই সিচুয়েশনগুলো যখন আসবে। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম, এখানে
কালেকশন ফ্রেমওয়ার্ক আমাদের কিছু ম্যাটেরিয়াল প্রোভাইডস করছে, যে ম্যাটেরিয়ালগুলো দিয়ে আমরা আমাদের প্রজেক্টের কিছু কিছু অংশ সম্পূর্ণ করতে পারবো, আমাদের প্রজেক্টের কিছু কিছু জায়গায় কাজে লাগবে এই কালেকশন ফ্রেমওয়ার্কটা। এবং এটা ভেরি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইউজফুল, যে কোনো প্রজেক্টের জন্য অনেক বেশি ব্যবহার করা হয়, কারণ এটা প্রত্যেকটা প্রজেক্টে বাধ্যতামূলক লাগে, প্রয়োজন পড়ে। সেই জন্য হচ্ছে এই কালেকশন ফ্রেমওয়ার্কটা আসলে পড়ানো, কারণ এটা প্রত্যেকটা সেকশন লাগে বিধেই হচ্ছে, এবং আমরা এগুলো নিয়ে কাজ করবো কালেকশন নিয়ে, সেই জন্য হচ্ছে আমরা এটা আলোচনা করলাম এবং আলোচনা করে দেবো। আমি আগেই বলছি যে মূলত আমাদের মূল টার্গেট হচ্ছে অ্যান্ড্রয়েড। তো অ্যান্ড্রয়েড করানোর জন্য যে পার্টগুলো লাগবে, এর বাইরেও জাভাতে অনেক অনেক পার্ট আছে, অনেক ইম্পর্টেন্ট পার্ট আছে যেগুলো আসলে তেমন একটা প্রয়োজন পড়ে না অ্যান্ড্রয়েডে। কোর কিছু বিষয় জানলে আপনি করতে পারবেন অ্যান্ড্রয়েড, নো প্রবলেম। তারপরে যখন আপনি করবেন 1 বছর 2 বছর অ্যান্ড্রয়েড করবেন, তখন আপনি 1 বছর 2 বছর করতে করতে আপনি সবই জানতে পারবেন। আপনার যখন যেটা প্রয়োজন হবে সেটা সম্পর্কে আপনি যখন বিভিন্ন সার্চিং করবেন, বিভিন্ন ধরনের কোয়ারি করবেন বিভিন্ন জনকে, তখন ওই উত্তরগুলো পাইতে পাইতে আপনি বুঝতে পারবেন যে আসলে এই জিনিসগুলো আমার করা উচিত ছিল বা আমার করতে হতো, কিন্তু ওগুলো খুব কম কাজে লাগে। সেই জন্য আমাদের মূলত উদ্দেশ্য যেটা হচ্ছে, যেগুলো বেশি কাজে লাগে সেগুলোই হচ্ছে আমরা আলোচনা করে দেব। ওকে, তাহলে এগুলো হচ্ছে জাভা কালেকশন ফ্রেমওয়ার্ক। আসলে জাভা কালেকশন ফ্রেমওয়ার্কটা হচ্ছে আমাদের কিছু ক্লাস এবং কিছু ইন্টারফেস দেয়, কারণ প্রজেক্টের ক্ষেত্রে এগুলোই হচ্ছে, জাভা ল্যাঙ্গুয়েজের প্রজেক্টের ক্ষেত্রে এগুলো হচ্ছে এই ক্লাস, ইন্টারফেস, এগুলো হচ্ছে ম্যাটেরিয়ালস, ওই ইট বালু সিমেন্টের মতো, মনে থাকবে। তাহলে এখানে কালেকশন ফ্রেমওয়ার্কস এর ক্লাস আর ইন্টারফেস আমাদের কিছু প্রোভাইড করে, ওই ক্লাসগুলো এবং ওই ইন্টারফেসগুলো কাজে লাগিয়ে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি। এটাও বাই ডিফল্ট জাভার, এগুলো ডিফল্ট করা আছে, এগুলো জাস্ট আমরা কল করলেই হবে, আর কিছু করা লাগবে না। তাহলে আমরা আমাদের নেক্সট পার্টে যাই। ওকে, আমরা দেখতে পাচ্ছি একটা ডিজাইন, একটা আর্কিটেকচার। এখানে লেখা আছে হিরার্চি অফ কালেকশন ফ্রেমওয়ার্কস, হিরার্চি অফ কালেকশন ফ্রেমওয়ার্কস। এটা পারের ডিজাইন আমরা আগে থেকে যেরকম তৈরি করি ঠিক সেভাবে একটা আর্কিটেকচার এখানে দেওয়া আছে, এবং পাশে লেখা আছে ইন্টারফেস, ক্লাস, এবং লেখা আছে ইমপ্লিমেন্টস, এক্সটেন্ডস। তাহলে এখানে আমরা একটা আর্কিটেকচার দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কালেকশন ফ্রেমওয়ার্কে। এখানে দুই কালার আমরা কিছু ঘর দেখতে পাচ্ছি, একটা হচ্ছে নীল কালার, একটা হচ্ছে সবুজ কালার। নীল কালারটা হচ্ছে ইন্টারফেসকে বোঝানো হয়েছে, আর সবুজ কালারটা হচ্ছে ক্লাসকে বোঝানো হয়েছে। তো আমরা জানি ক্লাস হচ্ছে যে এক্সটেন্ডস করে, আর ইন্টারফেসকে হচ্ছে ইমপ্লিমেন্টস করে, তাই তো? এটা তো আমরা জানি, তাই না? আপনারা আমাকে শুনছেন? আচ্ছা,
তাহলে যেটা আমরা গত ক্লাসে বা তার আগের ক্লাসে আমরা পড়েছি, ইনহেরিটেন্স, আমরা পড়েছি এনক্যাপসুলেশন, আমরা পড়েছি অ্যাবস্ট্রাকশন। এগুলোতে আমরা দেখেছি যে ক্লাসের সাথে ক্লাস কি করতে হয়, এক্সটেন্ড করতে হয়, ক্লাসের সাথে ক্লাসের সাথে ইন্টারফেস ইমপ্লিমেন্ট করতে হয়, ইন্টারফেসের সাথে ইন্টারফেস এক্সটেন্ড করতে হয়, তাই না? এই বিষয়গুলো আমরা জানি। তো সেই বিষয়টাই এখানে এসেছে যে এটা একটা আর্কিটেকচার। এই আর্কিটেকচারটা হচ্ছে কালেকশন ফ্রেমওয়ার্কের, যেখানে দুই কালারের কিছু কোর রয়েছে, নীল কালার হচ্ছে ইন্টারফেস আর সবুজ কালারের এটা হচ্ছে ক্লাস। আবার দুইটা তীর চিহ্ন দেওয়া আছে, যেটা হচ্ছে একটা হচ্ছে ড্যাশ ড্যাশ দিয়ে, আর একটা হচ্ছে সরাসরি একটা প্লেন একটা লাইন দিয়ে। তো যেটা ড্যাশ ড্যাশ দিয়ে দেওয়া ওটা হচ্ছে ইমপ্লিমেন্টস, আর যেটা প্লেন সেটা হচ্ছে এক্সটেন্ডস করেছে। তো আমরা এখানে দেখি, শুরু থেকে একটু ডিসকাস করি, সেটা হচ্ছে জাভা কালেকশন ফ্রেমওয়ার্কস এর শুরুটা হচ্ছে একটা ইন্টারফেস দিয়ে, আর্কিটেকচারের শুরুটা করে একটা ইন্টারফেস দিয়ে, সেটার নাম হচ্ছে আইটিরেবল। সেই ইন্টারফেসটার নাম কি? আইটিরেবল। 2 নম্বর, এই আইটিরেবলের ভিতরে কিছু, আইটিরেবল যেহেতু ইন্টারফেস, তাহলে এই ইন্টারফেসটার ভিতরে কি থাকতে পারে বলতে পারবেন আপনারা? খাদিজা বানু বলতে পারবেন এই যে আইটিরেবল হচ্ছে একটা ইন্টারফেস, এই ইন্টারফেসটার ভিতরে কি থাকতে পারে? মনে পড়তেছে না, নাজিম খানি বলতে পারবেন? থাকতে পারে, ঠিক আছে, যেহেতু ইন্টারফেস এটা ক্লাসের ভিতরে যা থাকে থাকতে পারে। ইন্টারফেসের ভিতরে কখনো কনস্ট্রাক্টর থাকে না, কারণ হচ্ছে আমরা বলেছি ইন্টারফেস ইজ নট অ্যাসাইনেবল। ইন্টারফেস ইন্টারফেস ইজ নট এ অ্যাসাইনেবল, অর্থাৎ ইনিশিয়ালেবল সরি, এটা ইন্টারফেস কখনো ইনিশিয়ালেবল হয় না, কারণ হচ্ছে এটার ভিতরে কোনো ধরনের লজিক্যাল পার্ট থাকে না, তাই তো না? এখানে যে মেথডগুলো থাকে সেই মেথডগুলো সব অ্যাবস্ট্রাক্ট মেথড, যেখানে মেথডের কোনো বডি পার্ট থাকে না। থাকে? ওকে, থাকে না। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে এটা দিয়ে আমরা কোনো কাজ করতে পারবো না। আইটিরেবল দিয়ে, আইটিরেবলে কোনো লজিক পার্ট নেই। মূল কাজটা হচ্ছে কি করে, যে কোনো ক্লাস করে, অর্থাৎ আমাদের এই ইন্টারফেসটাকে যে কোনো ক্লাসের সাথে কি করাইতে হইব, ইনহেরিটেন্স ঘটাতে হবে। কিন্তু তারপরে এই আইটিরেবলকে আবার কল করেছে হচ্ছে কালেকশন। তাহলে কালেকশন একটা ইন্টারফেস, তাইলে ওই আইটিরেবলের ভিতরে যে মেথডগুলো আছে ডিফল্ট বা অ্যাবস্ট্রাক্ট মেথডগুলো, সেই মেথডগুলো কালেকশন ইউজ করবে এবং কালেকশন নিজে কিছু মেথড তৈরি করতে পারবে। ওকে, তাহলে এটাও কি করেছে? এখন দেখেন যে আমরা বলছি প্লেন লাইন যেগুলো, সেই প্লেন লাইন অ্যারো চিহ্ন
যুক্ত প্লেন লাইন যেগুলো ওগুলো হচ্ছে এক্সটেন্স করে। তাহলে দেখেন প্রথমটা আইটারেবল, এই আইটারেবল হচ্ছে একটা ইন্টারফেস, কালেকশন কালেকশন একটা ইন্টারফেস, তাহলে কালেকশন আইটারেবলকে কি করেছে, এক্সটেন্স করেছে। বুঝতে পারছি? কালেকশন আইটারেবলটাকে কি করেছে, এক্সটেন্স করেছে। কারণ আমরা জানি একটা ইন্টারফেস একটা ইন্টারফেসকে কি করে, এক্সটেন্স করে। একটা ক্লাস আরেকটা ক্লাসকে এক্সটেন্স করে, বাট একটা ক্লাস একটা ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কালেকশন, এখানে আমরা যদি চিন্তা করি যে কালেকশনটা আইটারেবলটাকে এক্সটেন্স করেছে, কারণ হচ্ছে এখানে প্লেন দাগ, এই যে এখানে পাশে লেখা আছে আমাদের প্লেন দাগ, প্লেন লাইন যুক্ত যে অ্যারো সাইন, ওগুলো হচ্ছে এক্সটেন্স করবে। দেন এই কালেকশনের ভিতরে কিছু মেথড লিখবে, লেখা আছে আইটারেবলের ভিতরে কিছু মেথড লেখা আছে, সবগুলো মেথড এখন কালেকশনের ভিতরে চলে আসলো। এখন সরি, তাহলে এই কালেকশন যেহেতু আইটারেবলকে নিছে, তাহলে কালেকশন এবং আইটারেবলের ভিতরে যে মেথডগুলো আছে, হেউরিস্টিক মেথডগুলো, সেই মেথডগুলো কি একই সাথে আবার তিনটা ইন্টারফেস এক্সটেন্স করেছে, শুধু কালেকশন কি, সেই তিনটা ইন্টারফেস কি, লিস্ট লিস্ট একটা ইন্টারফেস, কিউই কিউইউ একটা ইন্টারফেস, সেট সেট একটা ইন্টারফেস। আপনারা বুঝবেন যেটা হচ্ছে যে ইন্টারফেস নিয়ে আমরা কোনো কাজ সরাসরি ল্যাঙ্গুয়েজে করতে পারি না, ইন্টারফেস দিয়ে কোনো লজিক্যাল পার্ট করা যায় না। তার মানে কি, আমরা এতক্ষণ পর্যন্ত যতগুলো পার্ট পড়লাম সেটা হচ্ছে আইটারেবল, কালেকশন, লিস্ট, কিউইউ, সেট, এই বিষয়গুলো আমরা কখনো সরাসরি কি করতে পারবো না, অ্যাপ্লাই করতে পারবো না। অর্থাৎ লিস্ট আমরা সরাসরি অ্যাপ্লাই করতে পারবো না। লিস্টকে কোনো একটা জায়গা থেকে কি করতে হবে, এক্সটেন্স করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে, কোনো একটা জায়গায় ইমপ্লিমেন্ট করতে হবে লিস্টকে, কোনো একটা ক্লাসে ইমপ্লিমেন্ট করতে হবে, তাহলে লিস্ট কাজ করবে। কিউ সেম, সেটস একই জিনিস, কোনো একটা জায়গা থেকে তাকে ইমপ্লিমেন্ট করতে হবে, কোনো একটা ক্লাস থেকে তাকে ইমপ্লিমেন্ট করতে হবে, সেই জিনিসগুলো হচ্ছে আমরা নিচে। ওকে, তাহলে আমরা যেটা বুঝলাম এখনো পর্যন্ত, আমরা পাঁচটা ইন্টারফেসের নাম জানলাম। আইটারেবল থেকে কানেকশন, কালেকশনটাকে আবার তিনটা ইন্টারফেস আমাদের কল করেছে, লিস্ট, কিউ, সেট। ওকে, এখন আসি আমরা লিস্ট ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করেছে কে কে, লিস্ট ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করেছে অ্যারে লিস্ট, লিঙ্ক লিস্ট, ভেক্টর, স্ট্যাক। অ্যারে লিস্ট, লিঙ্ক লিস্ট, ভেক্টর, স্ট্যাক, এই চারটা ক্লাসের মধ্যে লিস্টটাকে ইমপ্লিমেন্ট করা আছে। তার মানে কি, এই লিস্টের ভিতরে যতগুলো মেথড আছে, লিস্ট ডট অ্যাড, ওকে, লিস্ট ডট পুশ, লিস্ট ডট ডিলিট, লিস্ট ডট রিমুভ, বুঝা গেছে? এই বিষয়গুলো বা লিস্ট ডট আপডেট,
লিস্ট ডট মডিফাইড এরকম হতে পারে। তো এগুলো হচ্ছে এই যে আপডেট, মডিফাই, ডিলিট, লিস্ট, একটা লিস্টকে আপডেট করা, মডিফাই করা, ডিলিট করা, এই মেথডগুলো হচ্ছে লেখা আছে লিস্টের ভিতরে, অ্যাবস্ট্রাক্ট মেথড। যখন আমরা অ্যাবস্ট্রাক্ট মেথডটাকে এই লিস্টটাকে এই যে অ্যারে লিস্ট বলে দিয়েছে যে এই অ্যারে লিস্টের ভিতরে আমরা ইমপ্লিমেন্ট করে দিচ্ছি। যখন আমরা অ্যারে লিস্টকে কল করব, অ্যারে লিস্টকে যখন আমরা কল করব তখন আমরা কাকে পাবো মূলত? এই সাথে সাথে এই লিস্টটাকে পেয়ে যাব, অর্থাৎ লিস্টের ভিতরে যে মেথডগুলো রয়েছে সেই মেথডগুলো আমরা পেয়ে যাব, অ্যাবস্ট্রাক্ট মেথডগুলো আমরা পেয়ে যাব এবং সেই মেথডগুলো পরবর্তীতে আমরা কাজে লাগাতে পারবো। ওকে, সেম একই জিনিস কিউ কোন একটা ক্লাস থেকে ইমপ্লিমেন্ট করতে হবে, তাহলে আমরা কিউ এর মেথড, অ্যাবস্ট্রাক্ট মেথডগুলো পাবো। আর কিউ এর অ্যাবস্ট্রাক্ট মেথডগুলো পাওয়া মানে কালেকশনের অ্যাবস্ট্রাক্ট মেথডগুলো পাওয়া, কালেকশনের অ্যাবস্ট্রাক্ট মেথডগুলো পাওয়া মানে আইটেরেবলের অ্যাবস্ট্রাক্ট মেথডগুলো পাওয়া, কারণ প্রত্যেকটার সাথে প্রত্যেকটা রিলেশন রয়েছে, ইনহেরিটেন্স রিলেশন। তাহলে এই কিউই কে প্রথমত একজনে ইমপ্লিমেন্টস করেছে, আবার সেখান থেকে আবার আরেকজনে কি করেছে? এক্সটেন্ডও করেছে। কিউইটাকে একজনে ইমপ্লিমেন্ট করেছে, একজনে এক্সটেন্ড করেছে। ইমপ্লিমেন্ট করেছে কে? প্রপার্টি কিউই। এই প্রপার্টি কিউই হচ্ছে একটা ক্লাস। এই ক্লাসটা কিউই কে ইমপ্লিমেন্ট করেছে। যখন আমরা প্রপার্টি ক্লাসকে ডাক দেব তখন সাথে সাথে প্রপার্টি কিউই কে ডাক দেব, কল করব কোন একটা ক্লাস থেকে বা কোন একটা ক্লাসের ভিতরে, তখন অর্থাৎ আমরা কোন একটা ক্লাসের ভিতরে কল করা মানে কি? প্রপার্টি কিউই এর অবজেক্ট তৈরি করতে হবে, তাই তো? এই প্রপার্টি কিউই এর অবজেক্ট তৈরি করতে হলে আমরা সাথে সাথে পেয়ে যাচ্ছি কাকে কাকে? কিউই কে পেয়ে যাচ্ছি, কালেকশন কে পেয়ে যাচ্ছি, এক্সটেন্ড আইটারেবল কে পেয়ে যাচ্ছি। আবার এই কিউই কে ইমপ্লিমেন্ট করছে একজনে, যেটা হচ্ছে ডি কিউই। এই ডি কিউই কে আবার এক্সটেন্ড করেছে অ্যারে ডি কিউ। এই ডি কি অ্যারে ডি কিউ, অ্যারে ডি কিউ এটা ডি কিউ কে আরো একজন এক্সটেন্ড করেছে, সেটা লিঙ্ক লিস্ট ইমপ্লিমেন্ট করেছে, সরি, ডি কিউ কে লিঙ্ক লিস্ট ইমপ্লিমেন্ট করেছে প্লাস অ্যারে ডিকিউ ইমপ্লিমেন্ট করেছে। অর্থাৎ এই ডিকিউর যে মেথডগুলো আছে অ্যাবস্ট্রাক্ট মেথডগুলো, সেই ডিকিউর অ্যাবস্ট্রাক্ট মেথডগুলো আমরা এই লিঙ্ক লিস্টের ভিতরেও পাবো যখন আমরা লিঙ্ক লিস্টের অবজেক্ট তৈরি করব, অ্যারে ডিকিউর মধ্যেও পাবো যখন আমরা অ্যারে ডিকিউ আর অবজেক্ট তৈরি করব কোনো ক্লাসে। ওকে, মূলত আমরা এখানে যে ক্লাসগুলো আছে, আমরা আমাদের প্রোগ্রামে, আমরা আমাদের সফটওয়্যার তৈরি করার সময় এই ক্লাসগুলোকে কল করব, অ্যারে লিস্টকে কল করব, আমরা লিঙ্ক লিস্টে কল করব, আমরা ভেক্টরের অবজেক্ট তৈরি করব, স্ট্যাকের অবজেক্ট তৈরি করব, ট্রি সেটের অবজেক্ট তৈরি করব, সেটের অবজেক্ট তৈরি করব, হেড সেটের অবজেক্ট তৈরি করব। ওকে, তাহলে আমরা এটা বুঝলাম কিউ সেট, সেটকে দুইজনে ইমপ্লিমেন্টস করেছে, একজনে এক্সটেন্ড করেছে, অর্থাৎ সেটকে হ্যাশ সেট এবং লিঙ্ক হ্যাশ সেট এই দুইটা ক্লাস থেকে ইমপ্লিমেন্ট করা হয়েছে। তো এই দুইটা ক্লাস থেকে ইমপ্লিমেন্ট করা হয়েছে মানে কি? সাথে পাশাপাশি আমরা কালেকশনটাকে পাচ্ছি, আইটারেবলটাকেও পাচ্ছি। অর্থাৎ আইটারেবলের ভিতরে যে মেথডগুলো রয়েছে সেই মেথডগুলো পাবো, কালেকশনের ভিতরে যে মেথডগুলো রয়েছে সেই মেথডগুলো পাবো, এবং সেটের ভিতরে যে মেথডগুলো রয়েছে সেই মেথডগুলো পাবো। অর্থাৎ এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মেথড, কারণ এগুলো হচ্ছে ইন্টারফেস এক একটা। তাহলে ইন্টারফেস আমরা পাইলাম কি কি? আইটারেবল, কালেকশন, লিস্ট, কিউ, সেট, এগুলো হচ্ছে প্রধান। লিস্ট, কিউ, সেট, হ্যাশ সেট, লিঙ্ক হ্যাশ সেট, এই দুটো হচ্ছে ক্লাস, এই দুটো সেটকে কল করেছে। সেট কথা যেটা যেখানে থাকবে আমরা বুঝবো এটা সেটের ক্লাস। সেট হ্যাশ সেট যদি থাকে তাহলে আমরা বুঝবো যে সে সেটকে
ইমপ্লিমেন্ট করেছে, আমরা যে লিস্ট লাস্টে পাই, তাহলে আমরা বুঝবো সেটা হচ্ছে লিস্টকে ইমপ্লিমেন্ট করেছে। আমরা কিউ যেটাতে পাবো লাস্টে কিউ ডি কিউ কিউ ইউ বা ডি কিউ যেটাতে পাবো, যে ক্লাসে পাবো সেই ক্লাসটা আমরা বুঝবো যে কিউ ইউ ক্লাসকে ইমপ্লিমেন্ট করেছে, কিউ ইউ ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করেছে। ওকে, তো আরেকটা পার্ট বাকি আছে, সেটা হচ্ছে শর্টেড সেট। এই শর্টেড সেট একটা ইন্টারফেস, এই ইন্টারফেসটাকে আবার ট্রি সেট নামক একটা ক্লাস কি করেছে, এক্সটেন্ডস করেছে। তাহলে আমরা ওভারঅল বিষয়টা বুঝতে পারলাম যে একটা কালেকশন ফ্রেমওয়ার্ক শুরু হয় মূলত আইটারেবল একটা ইন্টারফেস দিয়ে, এবং আইটারেবল ইন্টারফেস আমরা যখন এই ট্রি সেটকে কল করব, আমরা যদি এই ট্রি সেট ক্লাসটার অবজেক্ট তৈরি করে, সেক্ষেত্রে আমরা কি কি পেয়ে যাচ্ছি, শর্ট সেট, সেট, কালেকশন, আইটারেবল। আমরা স্ট্যাককে যখন স্ট্যাকের অবজেক্ট তৈরি করলে আমরা কি কি পেয়ে যাচ্ছি, স্ট্যাক, লিস্ট, কালেকশন, আইটারেবল। আমরা অ্যারে লিস্টের অবজেক্ট তৈরি করলে আমরা পেয়ে যাচ্ছি অ্যারে লিস্ট, লিস্ট, কালেকশন এন্ড আইটারেবল। অর্থাৎ আমরা এই ক্লাসগুলোর যে কোনো ক্লাসের অবজেক্টই তৈরি করি না কেন, আমরা সাথে সাথে ওই ইন্টারফেসগুলোকেও পেয়ে যাচ্ছি। তো এটাই হচ্ছে একটা আর্কিটেকচার, মূলত এটাই হচ্ছে একটা আর্কিটেকচার। তারা যে একটা ওয়ার্কিং ফ্লো তৈরি করে রাখছে যে আমি এই জিনিসটাকে কল করলে এটার যা কিছু আছে লাগে আমি ওগুলো সবকিছুই আমি পাবো। ওকে, তো এই হচ্ছে আমাদের মূলত কালেকশন ফ্রেমওয়ার্কের একটা আর্কিটেকচারটা আমরা বুঝলাম। আর্কিটেকচার কালেকশন ফ্রেমওয়ার্কের ভিতরে কিছু ইন্টারফেস থাকে, কিছু ক্লাস থাকে, ওই ইন্টারফেসগুলোকে ক্লাস কিছু ইন্টারফেসকে এক্সটেন্স করেছে, আবার ইন্টারফেস কিছু ইন্টারফেসকে কিছু ক্লাস থেকে ইমপ্লিমেন্ট করা হয়েছে। এখানে একটা বিষয় খেয়াল করবেন আপনারা, যেটা হচ্ছে যে এখানে কোনো ক্লাসকে এক্সটেন্ড করে নাই, অর্থাৎ যেমন অ্যারে লিস্ট হ্যাশ সেটকে এক্সটেন্ড করে নাই, অর্থাৎ এখানে কোনো ক্লাসকে এক্সটেন্ড করে নাই, বাট শুধু ইন্টারফেসকে সবাই ইমপ্লিমেন্ট করেছে। যার যার ইন্টারফেস সে নিয়ে নিছে, প্রত্যেকটা ক্লাস তার ইন্টারফেসটা নিয়ে নিছে, এবং প্রত্যেকটা ক্লাসই কালেকশনটাকেও নিয়ে নিছে, আইটারেবলটাকেও নিয়ে নিছে। তো এটা আমরা আশা করি বুঝতে পেরেছি আর্কিটেকচারটা, ডিজাইনটা। আইটারেটর ইন্টারফেস, আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে আইটারেটর ইন্টারফেস। আইটারেটর ইন্টারফেস নিয়ে পড়বো আমরা। আর্কিটেকচারে দেখে এসেছি আইটারেটর ইন্টারফেস। আইটারেটর হচ্ছে একটা ইন্টারফেস, আইটারেবল। তো এই আইটারেবলটাই হচ্ছে আইটারেটর মূলত। এই আইটারেবলটা একটা ইন্টারফেস, যে ইন্টারফেসটা সম্পর্কে আমরা এখন জানবো, ইন্টারফেসের ভিতরে কি কি আছে। ওকে, এবং এই আইটারেটর ইন্টারফেসটা দিয়ে আমরা কি করি মূলত, কোন কাজে লাগবে আইটারেটর ইন্টারফেস। Iterator interface provides the facility of iterating the elements in the forward direction only. শুধু সামনের দিকে, তার সামনে যদি কোনো ভ্যালু থাকে সে সেটাকেই ধরে। শুধুমাত্র আইটারেটর ইন্টারফেসটা কি দিয়ে থাকে, আইটারেটর ইন্টারফেস মূলত ফরওয়ার্ড ডাইরেকশন দিয়ে থাকে। ফরওয়ার্ড ডাইরেকশন মানে কি, সামনের থেকে সামনের দিকে যাও, সামনে কিছু আছে কিনা সেটা খোঁজো, পিছনে সে তাকাবে না। বিভিন্ন এলিমেন্টস, যখন একটা লিস্টকে আমরা কল করব, অ্যারে লিস্টকে, ওই অ্যারে লিস্টে ভিতরে কতগুলো ভ্যালু থাকতে পারে, সেই ভ্যালুগুলো যদি আমরা আইটারেটর দিয়ে খুঁজতে যাই, তাহলে হচ্ছে আইটারেটর থেকে আমরা বলতে পারবো যে আইটারেটর ডট হ্যাজ নেক্সট
যদি নেক্সট থাকে তাহলে তুমি সেটা দাও আমাকে, অথবা অবজেক্ট নেক্সট যদি নেক্সটে থাকে তাহলে আমাদের দাও। যে রিমুভ, রিমুভ একটা বাটন আছে, যদি রিমুভ করে দাও সরাসরি পুরা ভ্যালুটাকে সব রিমুভ করে, যে যা কিছু আছে সব কিছু রিমুভ করে দাও। এই যে এই তিনটা মেথড হচ্ছে মূলত আইটারেটর ইন্টারফেসের, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মেথড। তাহলে এই অ্যাবস্ট্রাক্ট মেথডগুলো আমরা কোথায় কল করেছি? আমরা যখন এটা ইমপ্লিমেন্ট করেছি অ্যারে লিস্টে, তখন ওই অ্যারে লিস্টে এই হ্যাশ লিস্টের কাজ কি হবে সেটা বলে দিয়েছি। আমরা অ্যারে লিস্টে যখন একে ইমপ্লিমেন্ট করেছি তখন বলে দিয়েছি যে আইটারেবলের এই তিনটা মেথড কি কাজ করবে, কারণ আমরা এটাই করি সাধারণত। অ্যাবস্ট্রাক্ট মেথড কখনো লজিক পার্ট থাকে না, সেজন্য আমরা যখন এটাকে ইমপ্লিমেন্ট করব, এই যে অ্যারে লিস্টের ভিতরে যখন ইমপ্লিমেন্ট করছি তখন এই লিস্টের ভিতরে যতগুলো মেথড আছে সেই মেথডগুলো আমরা করে দিয়েছি। সেই মেথডগুলোকে আমরা কি করবে, মেথডের কাজ কি হবে সেখানে বলে দিয়েছি। কালেকশনের ভিতরে যে মেথডগুলো রয়েছে সেই মেথডগুলোর কি কাজ হবে সেটাও এখানে বলে দিয়েছি অ্যারে লিস্টের ভিতরে। আইটারেবলের যে মেথডগুলো আছে আমরা দেখলাম তিনটা মেথড আছে, সেই তিনটা মেথডের কি কাজ হবে সেটাও আমরা অ্যারে লিস্ট ক্লাসের ভিতরে বলে দিয়েছি। তারপরে মূলত এই তিনটা ইন্টারফেসের সবগুলো মেথডকে আমরা ইমপ্লিমেন্ট করেছি বা বাধ্যতামূলক ইমপ্লিমেন্ট করতে হবে, ইমপ্লিমেন্ট করেছি সবগুলো মেথডে। তো ওই মেথডগুলোর কাজ কি হবে সেটা হচ্ছে আমরা অ্যারে লিস্টের ভিতরে বলে দিয়েছি। তো অ্যারে লিস্ট থেকে যখন আমরা অ্যারে লিস্টের অবজেক্ট তৈরি করে যখন একটা করে মেথড ডাক দেব, ধরেন অ্যারে লিস্ট ডট হ্যাজ নেক্সট, মানে কি, মানে হচ্ছে যে অ্যারে লিস্ট ডট হ্যাজ নেক্সট মেথডটা কার, আইটারেবলের। এটা কিন্তু অ্যারে লিস্টের ছিল না। তো অ্যারে কিন্তু আমাদের কল করতে হবে হচ্ছে অ্যারে লিস্ট থেকেই, কারণ হচ্ছে যে আমরা এটা ইন্টারফেস যেহেতু সরাসরি কল করতে পারবো না, তো অ্যারে লিস্ট থেকেই আমাদের কল করতে হবে ওই মেথডটাকে, আইটারেবলের মেথডটাকে। তাহলে অ্যারে লিস্ট ডট আইটারেবলের মেথড হচ্ছে হ্যাজ নেক্সট, অর্থাৎ তাইলে অ্যারে লিস্ট ডট হ্যাজ নেক্সট, যদি হ্যাজ নেক্সট থাকে তাহলে কোনো একটা কিছু আমরা করব, তাহলে বলবো যে আমাদের ভ্যালুটা অ্যাড করো কোনো একটা কিছুর ভিতরে, কোনো একটা ভ্যারিয়েবলের ভিতরে রাখো, এরকম লজিক আমরা দিতে পারি। তাহলে সেটাই বলছে এখানে, আমরা মেথড অফ iterator interface, there are only three methods in iterator interface। iterator interface এর ভিতরে তিনটা মেথড আছে মাত্র, সেটা হচ্ছে has next মেথড, object মেথড, void object next মেথড, আর void টাইপের একটা মেথড আছে এটা হচ্ছে remove। আমরা যদি একটু ডেসক্রিপশনটা আলোচনা করি, সেটা হচ্ছে iterator returns true if the iterator has more elements, otherwise the return false। যতক্ষণ পর্যন্ত আইটারেটরের ভ্যালুতে হ্যাজ নেক্সট থাকবে ততক্ষণ পর্যন্ত সে রিটার্ন ট্রু করতে থাকবে, অর্থাৎ ওই ভ্যালুটা জানাই দেবে যে এটা ট্রু, হ্যাজ নেক্সট আছে, ভ্যালু আছে। যখনই দেখবে যে আর ভ্যালু নাই, হ্যাজ নেক্সটের কাজ হচ্ছে সে রিটার্নটা ফলস করে দেবে, অর্থাৎ আমরা তখন ওই লুপ থেকে বের হয়ে যাব বা ওই ইফ এলস স্টেটমেন্ট থেকে বের হয়ে যাব এরকম। ওকে, বা ভ্যালু দেওয়া বন্ধ করে দেবে। নেক্সট এর ক্ষেত্রে এরকম, it returns the elements and moves to cursor pointer to the next element। একটা এলিমেন্ট রিটার্ন করে তারপর হচ্ছে নেক্সট এলিমেন্টে সে যায়, প্রথমে সে একটা এলিমেন্টস রিটার্ন করে দেয় তারপর হচ্ছে নেক্সট এলিমেন্টে যায়। remove the last elements returned by the iterator, it is less used, কম ইউজ করা হয় মূলত এটা বলছে। ওকে, তো এই হলো মূলত ইন্টারফেসের মেথডের কাজ, এবং একটা আইটারেটর ইন্টারফেসের ভিতরে কি কি মেথড আছে সেটা আমরা জানলাম। এবার আমরা একটু আর্কিটেকচারে গেলে বুঝতে পারবো যে আসলে ব্যাপারগুলো কি ঘটে। তাহলে আমরা যেটা একটু আগেও বলে আসলাম যে আইটারেটরকে আমরা যখন কোনো ক্লাস থেকে ইমপ্লিমেন্ট করব, সেই ক্লাসের ভিতরে এই আইটারেবলের ভিতরে যে তিনটা মেথড আছে, হ্যাজ নেক্সট আর হচ্ছে রিমুভ, এই তিনটা মেথডকে আমাদের কি করে দিতে হবে,
এখানে লজিক্যাল পার্ট দিয়ে দিতে হবে, ইমপ্লিমেন্ট করে লজিক্যাল পার্টটা দিয়ে দিতে হবে। ওকে, এভাবে সবগুলো কাজ করবে, সবগুলোর সাথে এই তিনটা মেথড যাবে। আপনি যদি হেডসেট তৈরি করেন তাও এই তিনটা মেথড যাবে, আপনি যদি লিঙ্ক হেডসেট তৈরি করেন তাও এই তিনটা মেথড যাবে, ট্রি সেট তৈরি করবেন তাও এই তিনটা মেথড যাবে। ট্রি সেটেরও এই তিনটা মেথড আছে, হেডসেটেরও এই তিনটা মেথড আছে, অ্যারে লিস্টেরও এই তিনটা মেথড আছে, সবগুলো ক্লাসেরই এখানে তিনটা মেথড আছে, আমরা এটা বলতে পারি। কারণ একটা অ্যারে লিস্ট একজনকে যখন ইমপ্লিমেন্ট করে, একটা ইন্টারফেসে ইমপ্লিমেন্ট করে, তখন তার সবগুলো মেথড অ্যাক্সেস করার রাইট পেয়ে যায় ওই ক্লাসটা। তাহলে এখানে যতগুলো ক্লাস আছে সবগুলো ক্লাসই কার রাইট আছে? আইটারেবলকে অ্যাক্সেস করার রাইট আছে, কালেকশনকে অ্যাক্সেস করার রাইট আছে, লিস্টকে অ্যাক্সেস করার রাইট আছে শুধু কার কার? লিস্টকে অ্যাক্সেস করার রাইট আছে শুধু অ্যারে লিস্ট, লিঙ্ক লিস্ট, ভেক্টর, স্ট্যাক। কিউই কে অ্যাক্সেস করার রাইট আছে কার? কিউই কে অ্যাক্সেস করার রাইট আছে প্রপার্টি কিউই, অ্যারে কিউই। সেট কে অ্যাক্সেস করার রাইট আছে কার? সেট কে অ্যাক্সেস করার রাইট আছে হেড সেট, লিঙ্ক হেড সেট অথবা ট্রি সেট। এই তিনটা ক্লাসের সেট কে অ্যাক্সেস করার রাইট আছে। আর এই তিনটা ক্লাস সবগুলো ক্লাসের রাইট আছে কোনটা কোনটা? কালেকশন ক্লাসের যে মেথডগুলো আছে সেই মেথডগুলোকে অ্যাক্সেস করতে পারবে, আর আইটারেবল ক্লাসের যে মেথডগুলো রয়েছে সেই মেথডগুলোকে সে কল করতে পারবে। আর লিস্ট ক্লাসের ভিতরে যে মেথডগুলো রয়েছে সেই মেথডগুলোকে সে কল করতে পারবে। এই যেগুলো সবগুলো ক্লাসই। তাহলে এটা পায়ে বুঝলাম আমরা, আশা করি বুঝতে পেরেছি। কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে? আজকে আমিন আমাদের সাথে জয়েন করেনি না? ও হুম, হুম, আচ্ছা। তো যেটুকু আলোচনা করলাম বুঝতে পেরেছেন? নাজিমুল হক্কানি, খাদিজা খানম, খাদিজা বানু। আচ্ছা, তো কালেকশন ফ্রেমওয়ার্কের মূলত যে বিষয়টা, আর্কিটেকচারটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। আর্কিটেকচার বোঝাটা অনেক ইম্পর্টেন্ট, কে কারে কল করতে পারবে এই বিষয়টা জানাটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে হচ্ছে আমরা রিয়েল লাইফে গিয়ে যখন করব তখন আমরা বুঝতে পারবো যে ব্যাপারগুলো কিভাবে কাজ করে আসলে। যাই হোক, আমরা আমাদের নেক্সট পার্টে চলে যাই, সেটা হচ্ছে আইটারেটর। এখন হচ্ছে আইটারেবল ইন্টারফেস, কালেকশন ইন্টারফেস, লিস্ট ইন্টারফেস। এই তিনটা লিস্ট ইন্টারফেসটা কালেকশনকে ইমপ্লিমেন্ট করেছে, কালেকশনটা আবার আইটারেবলকে এক্সটেন্স এটাকে কি বলে এক্সটেন্স করেছে, তাই না? আমরা যদি একটু দেখি লিস্টটা, আর্কিটেকচারটা, লিস্ট, কালেকশন, আইটারেবল, তিনটাই ইন্টারফেস, এবং এই তিনটে ইন্টারফেসই লিস্ট, কালেকশন এবং আইটারেবলকে এক্সটেন্স করেছে, আর কালেকশন আইটারেবলকে এক্সটেন্স করেছে। আইটারেবল হচ্ছে এখানে হেড। ওকে, তাহলে এই ব্যাপারটাই আমরা একটু দেখব। ওকে, কি বলছে তারা এখানে? Iterable interface. The iterable interface is the root interface for all the collection class. কালেকশনের যত ক্লাস আছে, কালেকশন ফ্রেমওয়ার্কে যতগুলো ক্লাস আছে সবগুলো ক্লাসের রুট হচ্ছে iterable interface. The collection interface extends iterable interface. ওই কালেকশন ইন্টারফেসটাকে এক্সটেন্ড করেছে কে? iterable ইন্টারফেসটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে কালেকশন ইন্টারফেসটা এক্সটেন্ড করেছে iterable ইন্টারফেসকে। ওকে, তাহলে and
therefore all the subclasses of collection এর যত subclass আছে collection interface also implemented the iterable interface and therefore all the subclasses of collection interface এর অর্থাৎ এটা বুঝাইতে চাচ্ছে যে তারপর এই কালেকশনের যতগুলো সাবক্লাস রয়েছে সবগুলো সাবক্লাসও কাকে ইমপ্লিমেন্ট করতে পারবে আইটারেবল কে ইমপ্লিমেন্ট করেছে এটাই বলছে যে অলসো and the subclass of collections interface collection interface এর যতগুলো সাবক্লাস আছে collection interface এর সাবক্লাস কোনগুলো collection interface এর সাবক্লাস হচ্ছে এই 4টা 5টা 6টা 7টা 8টা 9টা এই 9টা হচ্ছে collection interface এর সাবক্লাস দেখেন কারণ এই 9টাই হচ্ছে কি কালেকশন অ্যাক্সেস করতে পারে এই 9টা টোটালি হচ্ছে কালেকশন অ্যাক্সেস করতে পারে কারণ হচ্ছে একটা সাথে একটা ইনহেরিটেন্স রিলেশনশিপ রয়েছে তাহলে সেটাই বলছে এখানে 2 number collection interface the collection interface is the interface which is implemented by the all classes of the collection framework এর সবগুলো ক্লাস কালেকশন ইন্টারফেস কে কি করেছে ইমপ্লিমেন্ট করেছে এটা যেটা আমরা আর্কিটেকচার একটু আগে দেখে আসলাম যেটা বোঝানোর চেষ্টা করেছি আমি এতক্ষণ সেই লেখাগুলো এখানে সব রয়েছে তারপর হচ্ছে তাহলে কি করতে পারে কালেকশন ফ্রেমওয়ার্কের declares the method the every collections will have. In other words, we can say that the collection interface builds the foundation on which the collection frameworks depends. Some of the methods of collection এর কিছু মেথড রয়েছে collection interface আর বুলিয়ন যেমন add এটা একটা বুলিয়ন মেথড কালেকশন ইন্টারফেসের ভিতরে অ্যাড নামক একটা মেথড রয়েছে অ্যাবস্ট্রাক্ট মেথড যেটা হচ্ছে অবজেক্ট রিটার্ন করে বুলিয়ন অ্যাড অল যেটা হচ্ছে কালেকশন টাইপের কিছু একটা রিটার্ন করে ভয়েড ক্লিয়ার ইটিসি which are implemented by the all subclass of collection interface এর সবগুলো সাবক্লাস আবার কালেকশনকে ইমপ্লিমেন্ট করতে পারে যে আমরা এখানে আবারও পড়েছি আইটারেবল থেকে কালেকশন ইন্টারফেসের সবগুলো ক্লাস কাকে অ্যাক্সেস করতে পারে আইটারেবল কে অ্যাক্সেস করতে পারে অলসো কালেকশনকেও কি করতে পারে এক্সটেন্স করতে পারে ইমপ্লিমেন্ট করতে পারে ওকে যেটা একটা ইন্টারফেস দেন আমরা লিস্ট ইন্টারফেসে চলে আসি ওই দুটো হচ্ছে মৌলিক আমরা গেলাম যে আইটারেবল থেকে কালেকশন থেকে আমরা তিনটা পার্টে চলে গেছি কালেকশন থেকে আবার তিনটা ভাগে ভাগ হয়ে গেছে কালেকশন কিউ লিস্ট ওকে সেট তো সেই তার ভিতরে তার তিনটা কালেকশনের তিনটার একটা হচ্ছে লিস্ট ইন্টারফেস এই লিস্ট ইন্টারফেস কি করে লিস্ট ইন্টারফেস ইজ দ্য চাইল্ড ইন্টারফেস অফ দ্য কালেকশন ইন্টারফেসের চাইল্ড ইন্টারফেস হচ্ছে লিস্ট ইন্টারফেস ইট inhabits a list type data architecture in which we can store the order collection of objects. It can have duplicate values. List interface is implemented by the class ArrayList, linked list, vector and stack. আমরা ওই যেটা পেয়েছি একটু আগে যে লিস্ট ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করেছে ArrayList, linked list, vector এবং stack। তাই লিস্ট ইন্টারফেসের ভিতরে যে মেথডগুলো রয়েছে সেই মেথডগুলো এই ক্লাসগুলো থেকে অ্যাক্সেস করা যাবে এবং পাশাপাশি কালেকশনে যে মেথডগুলো রয়েছে সেগুলো এই চারটা ক্লাস থেকে অ্যাক্সেস করা যাবে আইটারেবল যেই মেথডগুলো রয়েছে সেই মেথডগুলো এই চারটা ক্লাস থেকে অ্যাক্সেস করা যাবে তাহলে এই মূলত আইটারেবল কালেকশন এবং লিস্ট এই তিনটা ইন্টারফেসের মোট মেথডগুলোই হচ্ছে এই চারটা ক্লাসে অ্যাক্সেস করতে পারবে এই কথাটাই এখানে বুঝেছি তাহলে হচ্ছে আমরা যদি এখানে অবজেক্ট কিভাবে তৈরি করতে হবে সেই বিষয়টা এখানে বলে দিয়েছি পাশাপাশি অবজেক্ট কিভাবে তৈরি করতে হবে আমরা যখন একটা লিস্টের অবজেক্ট তৈরি করব ডাটা টাইপ আমাদের মাস্ট দিয়ে দিতে হবে সেটা অবজেক্ট টাইপের হোক সেটা স্ট্রিং টাইপের হোক সেটা যে কোনো টাইপেরই হোক আমরা একটা লিস্ট এর জন্য একটা অবজেক্ট তৈরি করেছি সেটা হচ্ছে লিস্ট 1 এটার ভিতরে অ্যাসাইন করেছে হচ্ছে নিউ অ্যারে লিস্ট
দেখেন আমরা কল করেছি লিস্ট টাইপের একটা লিস্টের একটা অবজেক্ট তৈরি করেছি, বাট নিউ অ্যারে লিস্ট অ্যাসাইন করেছি। আপনারা কি দেখতে পাচ্ছেন? আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? আচ্ছা, যাই হোক, আমি এখানে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের চারটা ক্লাস আছে, চারটা ক্লাসের অবজেক্ট তৈরি করেছি। সেটা হচ্ছে নিউ নিউ কিওয়ার্ড ব্যবহার করে। এই নিউ কিওয়ার্ড আমরা সবসময় অবজেক্ট তৈরি করার ক্ষেত্রে নিউ কিওয়ার্ড ইউজ করব। তাহলে নিউ অ্যারে লিস্টটাকে কিন্তু আমরা অ্যাসাইন করেছি কার ভিতরে? লিস্ট ভেরিয়েবলের ভিতরে। লিস্ট টাইপের একটা ভেরিয়েবল নিয়েছি এবং সেই ভেরিয়েবলের ভিতরে আমরা কি করেছি? অ্যারে লিস্ট টাইপের একটা ভেরিয়েবল অ্যাসাইন করেছি, এবং এটাই করতে হবে সবসময়। যখনই লিস্টের ভেরিয়েবল তৈরি করব আমরা কি করব? অ্যারে লিস্টকে অ্যাসাইন করব। আমরা আমরা সাধারণত অবজেক্ট তৈরি করলে অ্যাসাইন করার সিস্টেম সেটা কি জানি, যে যেই ক্লাসের অবজেক্ট তৈরি করব সেই ক্লাসটাকে নিউ দিয়ে কল করব। যেমন ক্লাস এ, ক্লাস এ এটার ভেরিয়েবল নিলাম একটা এ, বা ক্লাস টেস্ট এটা ভেরিয়েবল নিলাম একটা টেস্ট ইকুয়াল টু নিউ টেস্ট। এভাবে মূলত আমরা একটা অবজেক্ট তৈরি করি একটা ক্লাসের। কিন্তু লিস্ট লিস্ট যেহেতু একটা ইন্টারফেস, তো লিস্ট যেহেতু একটা ইন্টারফেস, তো এটাকে অ্যাসাইনেবল না, ইট ইজ নট ইনিশিয়ালেবল, এটা আমরা জানি। তো সেজন্য এই লিস্ট আমরা নিউ লিস্ট লিখতে পারিনি, নিউ লিস্ট লিখতে পারিনি। কি জন্য লিখতে পারিনি নিউ লিস্ট? যে লিস্ট হচ্ছে একটা ইন্টারফেস, ইন্টারফেস নামক আমরা ইন্টারফেস টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এবং এই ইন্টারফেস টাইপের ভেরিয়েবলের ভিতরে আমরা একটা ক্লাসকে অ্যাসাইন করে দিলাম, যে ক্লাসটা আবার কাকে ইমপ্লিমেন্ট করেছে? ইন্টারফেসকে, লিস্টকে ইমপ্লিমেন্ট করেছে। দেখেন এই যে অ্যারে লিস্ট কেন আমরা অ্যাসাইন করেছি? অ্যারে লিস্ট হচ্ছে একটা ক্লাস, কারণ অ্যারে লিস্ট হচ্ছে ইনিশিয়ালেবল, বাট এই লিস্ট কিন্তু ইনিশিয়ালেবল না। কিন্তু আমরা লিস্ট টাইপের একটা ভেরিয়েবল নিচ্ছি, লিস্ট টাইপের একটা ভেরিয়েবল নিচ্ছি এবং অ্যাসাইন করে দিচ্ছি কাকে? এই অ্যারে লিস্টটাকে, অ্যারে লিস্টটাকে অ্যাসাইন করে দিচ্ছি, ইনিশিয়াল করে দিচ্ছি। তো অ্যারে লিস্টটাকে যখন ইনিশিয়াল করে দিচ্ছি তখন হচ্ছে মূলত অ্যারে লিস্টটা ইনিশিয়াল করা মানে লিস্ট ইনিশিয়াল করা, লিস্ট ইনিশিয়াল করা মানে কালেকশন ইনিশিয়াল করা, কালেকশন ইনিশিয়াল করা মানে হচ্ছে আইটারেবল ইনিশিয়াল করা, কারণ প্রত্যেকটার সাথে ইনহেরিটেন্স রিলেশনশিপ রয়েছে। ওকে, তো এটা যে অ্যারে লিস্ট ইনিশিয়াল করা যে কথা, লিস্ট ইনিশিয়াল করা একই কথা। তার মানে কি লিস্ট ইনিশিয়াল করতে পারবো না আমরা, এই কারণটা এটাই যে এটা হচ্ছে একটা ইন্টারফেস, ইন্টারফেস কখনো ইনিশিয়ালেবল হয় না, ইন্টারফেস কখনো ইনিশিয়ালেবল হয় না। সেজন্য আমরা এই ইন্টারফেসটাকে যে ক্লাসটা এক্সটেন্ড করেছে সেই ক্লাসটাকে আমরা ইনিশিয়াল করে দিচ্ছি। ওভারঅল ব্যাপারটা হচ্ছে ওই ক্লাসটা ইনিশিয়াল করা মানে ওই লিস্টকেও ইনিশিয়াল করা, কালেকশনকে ইনিশিয়াল করা এবং ইটারেটরকেও ইনিশিয়াল করা, কারণ একটার সাথে পুরো একটা টোটাল একটা ইনহেরিটেন্স রিলেশনশিপ রয়েছে। ওকে, তাহলে আমরা কিভাবে লিস্ট টাইপের যখন কোনো ভেরিয়েবল নিয়ে একটা লিস্ট তৈরি করব, তখন আমরা সাধারণত অ্যারে লিস্টকে কি করব? অ্যারে লিস্টকে আমরা পাঠিয়ে দেব, অ্যাসাইন করে দেব। এখন আরেকটু ব্যাপার বলবো, যেটা হচ্ছে লিস্ট হচ্ছে একটা ইন্টারফেস, যেটা কালেকশন ইন্টারফেসের একটা চাইল্ড ইন্টারফেস। লিস্ট টাইপ ডাটা আর্কিটেকচার in which we can store the ordered collection of object। আমরা একটা অবজেক্টের অর্ডার স্টোর করতে পারি, আমরা অনেকগুলো অর্ডার স্টার্ট করতে পারি একটা ডাটা আর্কিটেকচার অনুযায়ী লিস্ট টাইপে। এই লিস্টের ভিতরে ডুপ্লিকেট ভ্যালু থাকতে পারে, লিস্টের ভিতরে কি থাকতে পারে? ডুপ্লিকেট ভ্যালু থাকতে পারে। যেমন আমরা একটা নামের লিস্ট বের করলাম, একটা ফর লুপের মাধ্যমে একটা নামের লিস্ট নিয়ে আসলাম। তো এই নামের লিস্টটা যখন নিয়ে আসবো, ওই নামের লিস্টের ভিতরে
অনেকগুলো নাম থাকতে পারে যেগুলো একই রকম, অনেকগুলো নাম থাকতে পারে যেগুলো একই রকম। তো যেহেতু একই রকম নাম থাকতে পারে, তো আমরা ওই লিস্টটা কোন লিস্টের ভিতরে রাখবো? ওই লিস্টের ভিতরে মূলত ডুপ্লিকেট ভ্যালু থাকে, তো তাহলে হচ্ছে আমরা মূলত এই ভ্যালুগুলো আমরা লিস্টের ভিতরে রাখবো। তার সোজা কথা আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে লিস্টের ভিতরে ডুপ্লিকেট ভ্যালু থাকতে পারে। একটা যদি আমরা কোনো লিস্ট বের করি, সেই লিস্টের ভিতরে ডুপ্লিকেট ভ্যালু থাকতে পারবে এবং ডুপ্লিকেট ভ্যালু সে সাপোর্ট করবে। মনে থাকবে? কারো কোনো কোশ্চেন? আশা করি মনে থাকবে। লিস্ট মূলত ডুপ্লিকেট ভ্যালু সাপোর্ট করবে। তাহলে আমাদের রিয়েল লাইফে যখন আমরা কাজ করতে যাব, তখন আমরা এই লিস্টটাকে কখন ইউজ করব? যখন আমরা দেখব যে আমাদের ডাটাবেজে, আমাদের ডাটা টেবিলে অনেকগুলো রো আছে, সেই রো গুলোর ভিতরে যে কলাম আছে, একটা কলাম নেম কলাম, সেই নেমগুলোর ভিতরে ডুপ্লিকেট ভ্যালু আছে। তো এখন আমি চাচ্ছি যে এই সব ডুপ্লিকেট ভ্যালু সহ আমি কোনো একটা জায়গায় কোনো একটা ভেরিয়েবলের ভিতরে সবগুলোর নাম নিয়ে আসব, ডুপ্লিকেট ভ্যালুগুলো সহ, অর্থাৎ ডুপ্লিকেট নাম। যেমন আল আমিন দুইবার আছে, খাদিজা দুইবার আছে, নাজিম দুইবার আছে, 5 বার আছে, 10 বার আছে। আমি চাচ্ছি যে 5 বারই সে নিয়ে আসবে, 10 বারই সে নিয়ে আসবে। এরকম কোন সিচুয়েশন ফেস করলে সে সময় সাধারণত ওই ভ্যালুগুলোকে আমরা একটা লিস্টের ভিতরে রাখবো। মনে থাকবে? লিস্ট টাইপের ভেরিয়েবলের ভিতরে রাখবো এবং অ্যারে লিস্টকে কল করব। তাহলে হচ্ছে আমরা ডুপ্লিকেট ভ্যালু সহ পাবো। সেট কিউ, সেটের ভিতরে ডুপ্লিকেট ভ্যালু সাপোর্ট করে না। যাই হোক, আমরা সেটেরটা পরে পড়ছি, সমস্যা নাই, যখন পড়বো তখন বুঝতে পারবো ব্যাপারটা। মূলত আমরা এটা মনে রাখবো যে লিস্টের ভিতরে আমরা ডুপ্লিকেট ভ্যালু কি করতে পারি? রাখতে পারি। তাহলে যখনই আমাদের ডুপ্লিকেট ভ্যালু সহ কোনো লিস্ট দরকার হবে, কোনো ভ্যালু দরকার হবে, কোনো ডাটাবেজের থেকে ওই ভ্যালুগুলো নিয়ে আসা দরকার হবে, তখন ওই ভ্যালুগুলো নিয়ে এসে আমরা লিস্ট টাইপের একটা ভেরিয়েবলের ভিতরে রাখবো এবং অ্যাসাইন করে দেবো হচ্ছে অ্যারে লিস্ট। অ্যারে লিস্ট এটার একটা এক্সাম্পল আমরা দেখতেছি। যেমন এই যে অ্যারে লিস্টের একটা এক্সাম্পল আমরা দেখতেছি, সেটা হচ্ছে the ArrayList class implements list interface. It uses a dynamic array list store the duplicate elements of different data types. Different data types এর ডুপ্লিকেট এলিমেন্টগুলো সে ধরে রাখতে পারে। The ArrayList class maintain the insertion order and is non-synchronized, and elements stored the ArrayList class can be randomly accessed. Consider the following example. বলছে যে ArrayList ক্লাসটা যে এলিমেন্টগুলো রাখে, সেই এলিমেন্টগুলো হচ্ছে র্যান্ডমলি সে কাজ করতে থাকে যতক্ষণ পর্যন্ত ডাটা পাবে, সে আমাদেরকে লিস্টের মধ্যে দিতে থাকবে। অ্যারে লিস্ট হচ্ছে যতক্ষণ পর্যন্ত ডাটা পেতে থাকবে ততক্ষণ পর্যন্ত ডাটা দিতে থাকবে, বা এটার মাধ্যমে আমরা ইনসার্টের কাজও করতে পারি। অ্যারে লিস্টের মাধ্যমে আমরা অনেকগুলো ভ্যালু একসাথে পাস করব, অনেকগুলো ভ্যালু একসাথে ইনসার্ট করব। সেক্ষেত্রে আমরা অ্যারে লিস্টের মাধ্যমে ইনসার্ট করতে পারি। যে কোনো টেবিলে আমাদের 10টা রো একসাথে ইনসার্ট করা প্রয়োজন, 20টা রো একসাথে ইনসার্ট করা প্রয়োজন, মনে থাকবে? সেক্ষেত্রে আমরা কি করতে পারি? অ্যারে লিস্ট ইউজ করতে পারি। এক্সাম্পল টেস্ট জাভা কালেকশনস। আমরা যদি এই এক্সাম্পলটা নেটবিনসে দেখতে পারি তাহলে মনে হচ্ছে বেটার হবে।
আমরা কি নেটবিনস দেখব? আপনাদের সামনে কি নেটবিনস আছে? আপনারা কি আমাদের সাথে আমার সাথে সাথে করবেন? ঠিক আছে, আমি নেটবিনসটা ওপেন করছি। আমরা ছোট্ট একটা অ্যারে লিস্টের একটা এক্সাম্পল দেখব। ওকে, আমরা আমাদের নেটবিনসটা ওপেন হয়ে গেছে। আমাদের কয়েকটা এক্সিস্টিং প্রজেক্ট দেখতে পাচ্ছি, এখানে স্ক্রিনিং হচ্ছে। স্ক্রিন শেষ। আমরা মূলত এই প্রজেক্টগুলোকে ক্লোজ করে দেব। আমরা নতুন প্রজেক্ট নিয়ে কাজ করব। প্রথমে আমরা একটা নিউ প্রজেক্ট নিই। নিউ প্রজেক্ট, জাভা অ্যাপ্লিকেশন প্রজেক্ট। নেক্সট, প্রজেক্টের নাম দেব আমরা যেটা হচ্ছে অ্যারে লিস্ট এক্সাম্পল। এই প্র্যাকটিসটা আমরা রাখবো হচ্ছে আমাদের ডেস্কটপে, লেকচার 12-এ প্র্যাকটিসে। ওকে, আমরা লেকচার 12-এ প্র্যাকটিসে আমরা এই প্রজেক্টটা রেখে দিলাম। মেন ক্লাস তৈরি করবে। ঠিক আছে, মেন ক্লাস তৈরি করলো। ওকে, আমাদের প্রজেক্ট ক্রিয়েট রেডি। প্রজেক্ট রেডি। তাহলে হচ্ছে আমরা দুইটা প্যাকেজ পেলাম, একটা হচ্ছে সোর্স প্যাকেজ, একটা হচ্ছে লাইব্রেরি প্যাকেজ। যেটার ভিতরে একটা প্যাকেজ আছে, সোর্স প্যাকেজের ভিতরে একটা প্যাকেজ আছে অ্যারে লিস্ট এক্সাম্পল, আর এটার ভিতরে একটা মেইন মেথড আছে। মেইন মেথড যুক্ত একটা ক্লাস আছে, যে ক্লাসটা হচ্ছে অ্যারে লিস্ট এক্সাম্পল নামকই আমরা নিয়ে নিলাম, এবং আমরা হচ্ছে একটা মেথড নিলাম। ওকে, তো এখন আমরা এই মেথডের ভিতরেই মূলত মূল কাজটা করব, কারণ হচ্ছে আমরা এই কাজটাকে ইন্ডিভিজুয়ালি রান করাতে চাচ্ছি। যেহেতু ইন্ডিভিজুয়ালি রান করাতে চাচ্ছি, আহ, তাই আমাদের একটা মেইন মেথড লাগবে। তো সেই জন্য আমরা মেইন মেথডটা নিয়ে নিলাম। মেইন মেথডটা নেওয়ার পরে হচ্ছে আমরা এখানে দেখব যে প্রথমত হচ্ছে কি করছে, অ্যারে লিস্টের স্ট্রিং টাইপের একটা অ্যারে লিস্ট নিয়েছে। নিউ অ্যারে লিস্ট, ক্রিয়েটিং অ্যারে লিস্ট, অর্থাৎ একটা অ্যারে লিস্টের আমরা অবজেক্ট তৈরি করলাম। অ্যারে লিস্টের একটা অবজেক্ট তৈরি করলাম, যে অবজেক্টের ভিতরে আমরা কিছু ভ্যালু অ্যাড করব। তারপর হচ্ছে আমরা আইটারেটরের মাধ্যমে ভ্যালুগুলো পাস করব লিস্টের ভিতরে। লিস্ট ডট আইটারেটর দিয়ে আইটারেটরের মাধ্যমে ভ্যালুগুলো পাস করব। তারপর হচ্ছে আইটারেটর একটা মেথড আছে, যে মেথডটা আমরা কি করব, মেথডটার মাধ্যমে আমরা ওটাকে প্রিন্ট দেব। ওকে, এই হচ্ছে মূলত কাজ। তাহলে আমরা যেটা করব, প্রথম হচ্ছে একটা অ্যারে লিস্টের অ্যারে লিস্ট
হচ্ছে স্ট্রিং টাইপের কিছু একটা পাস করবে। স্ট্রিং টাইপের আমরা কিছু ভ্যালু পাস করব। আর হচ্ছে এখানে দিয়ে দেওয়া হচ্ছে এটার ভিতরে স্ট্রিং। দেখেন এই অ্যারে লিস্টটা কোন ক্লাসের অ্যারে লিস্ট হচ্ছে একটা ক্লাস। আমরা কিন্তু দেখেন আমাদের এই প্রজেক্টে অ্যারে লিস্ট নামক কোনো ক্লাস তৈরি করিনি। আমরা আমাদের প্রজেক্টে অ্যারে লিস্ট নামক কোনো ক্লাস তৈরি করিনি, অথচ আমরা অ্যারে লিস্ট একটা ক্লাসকে ডাক দিয়েছি, কল করেছি, বা অ্যারে লিস্ট একটা ক্লাসের অবজেক্ট তৈরি করেছি। তাহলে এই অ্যারে লিস্ট ক্লাসটা আসলে কোথায় তৈরি করা আছে? অ্যারে লিস্ট ক্লাসটা হচ্ছে জাভার ইউটিল প্যাকেজে তৈরি করা আছে। অ্যারে লিস্ট ক্লাসটা জাভার ইউটিল প্যাকেজে তৈরি করা আছে। সেই ইউটিল প্যাকেজ থেকে আমরা কল করব, অর্থাৎ এটা হচ্ছে একটা বিল্ট ইন ক্লাস। এটা হচ্ছে জাভার একটা বিল্ট ইন ক্লাস। এরকম আরো অনেক অনেক বিল্ট ইন ক্লাস আছে। তো আমরা জানি এটা আমরা অ্যাবস্ট্রাকশন করেছি, এনক্যাপসুলেশন করেছি। সেখানে আমরা দেখেছি যে এনক্যাপসুলেশন মূলত প্যাকেজ নিয়ে আলোচনা করেছে, প্যাকেজিং করেছি। সেখানে আমরা এক্সাম্পল হিসেবে দেখেছি যে যখন একটা প্যাকেজের কোনো ক্লাসকে অন্য একটা প্যাকেজ থেকে আমরা কল করব, তখন সেই প্যাকেজটাকে ইম্পোর্ট করতে হবে অবশ্যই। ওকে, সেক্ষেত্রে আমাদের এই এররটাই এখানে দেখাচ্ছে, এখানে লাল হয়ে আছে ক্লাসটা যখন আমরা কল করেছি, কারণ আমাদের এখানে ইম্পোর্ট করা নাই এই ক্লাসটা। এই অ্যারেলিস্ট ক্লাসটা যেই প্যাকেজের ভিতরে আছে সেই প্যাকেজটা আমাদের ইম্পোর্ট করা নাই। তো আমাদের কি করতে হবে, এই যে এখানে লাল চিহ্নযুক্ত এটাতে ক্লিক করলে আমাদের সে দেখায় দেবে যে এটা এই ক্লাসটা কোথায় আছে এবং এটা ইম্পোর্ট করো। এই যে ইম্পোর্ট জাভা ইউটিল, জাভা জাভা হলো মেইন হেড প্যাকেজ, হেড প্যাকেজের ভিতরে আবার সাব প্যাকেজ ইউটিল, ইউটিলের ভিতরে একটা ক্লাস আছে যেটা হচ্ছে অ্যারে লিস্ট। আমি যদি এখানে ইউটিল না দিয়ে আমি যদি এখানে স্টার দিই তাও হবে আমার। ওকে, কাজ করছে। তাহলে মূলত স্টার দিলে হচ্ছে এই ইউটিল প্যাকেজে যতগুলো ক্লাস আছে সবগুলো ক্লাসকে আমি কি করতে পারবো, কল করতে পারবো। আর যদি স্পেসিফিক আমি আগে যেটা ছিল অ্যারে লিস্ট, তাহলে শুধু এই অ্যারে লিস্ট ক্লাসকে আমরা কল করতে পারবো, আর কোনো ক্লাসকে কল করতে পারবো না। সেই জন্য আমরা এই যে যেটাও সাজেস্ট করছে যে অ্যারে লিস্ট, সেটাকেই আমরা কি করে দিলাম, কল করে দিলাম। তাহলে আমরা এই অ্যারে লিস্টের ভিতরে এখন কিছু ভ্যালু অ্যাড করব। এই অ্যারে লিস্টের ভিতরে কি করব, কিছু ভ্যালু অ্যাড করব এই লিস্টের ভিতরে। তাহলে অ্যারে লিস্টের যেহেতু অ্যাড নামক একটা মেথড আছে, লিস্টের হচ্ছে অ্যাড নামক একটা মেথড আছে, সেই মেথডটার মাধ্যমে আমরা অ্যাড করব লিস্ট। যেহেতু এই অ্যারে লিস্ট মানে কি, এই লিস্ট মানে হচ্ছে এখন কি আছে, এটা যেহেতু লিস্ট টাইপের একটা ভেরিয়েবল, তাহলে এই লিস্ট মানে হচ্ছে এই অ্যারে লিস্ট। তাহলে এটা একটা ক্লাস, ক্লাসের ভিতরে মেথড, তো ক্লাসের কোনো মেথডকে কল করতে হলে চলে ওই ক্লাস ডট ওই মেথড। তাহলে আমরা বলতে পারি লিস্ট ডট, এই যে অ্যাড মেথড চলে এসেছে। দেখেন অ্যাড মেথড এখানে কয়টা আছে, অ্যাড স্ট্রিং টাইপের, অ্যাড ইন্ট ইনটেক্স টাইপের বা স্ট্রিং এলিমেন্টস, অ্যাড কালেকশন, এটা হচ্ছে কালেকশন থেকে অ্যাড অল, এটা হচ্ছে কালেকশন থেকে এসেছে, অ্যাড অল ইন্ডেক্স কালেকশন থেকে এসেছে স্ট্রিং টাইপের, ক্লিয়ার এটা হচ্ছে ভয়েড টাইপের, ক্লোন এটা হচ্ছে অবজেক্ট টাইপ। এগুলো সবই হচ্ছে এই লিস্টের মেথড। তো আমাদের দরকার হচ্ছে শুধু যেহেতু এখানে একটা কি আছে স্ট্রিং ই, মানে কি স্ট্রিং ই মানে হচ্ছে এই মেথডটা যেখানে লেখা হয়েছে, এই স্ট্রিং ই মানে হচ্ছে সেখানে একটা ভেরিয়েবল পাস করছে স্ট্রিং টাইপের, প্যারামিটার হিসেবে তারা ভেরিয়েবল নিয়ে কাজ করেছে, প্যারামিটার ভেরিয়েবল নিয়ে কাজ করেছে, তাহলে আর্গুমেন্ট নিয়ে কাজ করেছে।
তাহলে অ্যাড আর্গুমেন্ট আমাদের এখানে একটা ভ্যালু পাস করতে হবে। অ্যাড, যখন অ্যাড মেথডকে আমরা কল করব, অ্যাড মেথডকে যখন আমরা কল করতেছি তখন আমাদের একটা ভ্যালু পাস করতে হবে, সেটা হচ্ছে স্ট্রিং টাইপের। তাহলে স্ট্রিং কোনো কিছু দিলে দীপু আমার নাম দিলাম। ওকে, ওকে, তাহলে আমরা একটা ভ্যালু অ্যাড করলাম এই কিসের ভিতরে, অ্যারে লিস্টের ভিতরে। আমরা আরো যদি মাল্টিপল ভ্যালু তৈরি করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা এরকম অ্যাড করে দিতে পারি। অ্যাড করে দিতে পারি। ওকে, তাহলে দীপু এটা দিলাম 1, এটা দিলাম 2, এটা দিলাম 3, এটা দিলাম হচ্ছে 3, আবার এটা দিলাম হচ্ছে 1, এটা দিলাম হচ্ছে 3। ওকে, তার মানে কি এখানে ডুপ্লিকেট ভ্যালু আছে একই নামে। দীপু 3, দীপু 3 দুইবার আছে, দীপু 1, দীপু 1 দুইবার আছে, দীপু 2 একবার আছে। তার মানে কি আমরা দেখব যে অ্যারে লিস্টের ডুপ্লিকেট ভ্যালু ধরে কিনা, রাখতে পারে কিনা, এটা হচ্ছে মেইন। তাহলে এটাকে এই লিস্টকে প্রিন্ট দেওয়ার জন্য আমাদের আইটারেটর ক্লাসকে কল করতে হবে। কোন ক্লাসকে কল করতে হবে? আইটারেটর ক্লাসকে কল করতে হবে। তাহলে আইটারেটরের অবজেক্ট তৈরি করতে হবে। আইটারেটর আই আইটারেটর জি আছে। আইটারেটর ক্লাসকে আমরা কল করলাম। আইটারেটর ইকুয়াল টু আইটারেটর। ওকে, যেটাকে বলা হচ্ছে এটা হচ্ছে li st ডট নিউ list dot iterator of। ওকে, তাহলে লিস্ট ডট আইটারেটর এই লিস্টের ভিতরে, এই যে এই লিস্টের ভিতরে একটা আইটারেটর নামক, অর্থাৎ অ্যারে লিস্টের ভিতরে একটা মেথড আছে যেটার নাম হচ্ছে আইটারেটর মেথড। এই অ্যারে লিস্টের ভিতরে একটা মেথড আছে যেটার নাম হচ্ছে আইটারেটর মেথড। তো এই আইটারেটর মেথডটা কি? আইটারেটর মেথডের মাধ্যমে আমরা এই আইটারেটর লিস্ট, অ্যারে লিস্টের ভ্যালুগুলোকে রিড করব। আইটারেটর মেথডের মাধ্যমে আমরা কি করব? এই অ্যারে লিস্টের ভ্যালুগুলোকে রিড করব, এবং রিড করে আমরা আইটারেটর একটা অবজেক্ট তৈরি করলাম। সেই অবজেক্টের ভিতরে আইটারেটর ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলাম, একটা ভেরিয়েবল তৈরি করলাম আইটারেটর টাইপের। তাহলে হচ্ছে এই অবজেক্টের ভিতরে আমি সবগুলো ভ্যালু কি করব? পাঠাবো। ওকে, তো এখন আমরা হোয়াইল লুপ ব্যবহার করব এখানে। এই হোয়াইল লুপ তাইলে এখানে এই মূলত এই আইটারেটর মেথডের মাধ্যমে এই ভ্যালুগুলো সব কার ভিতরে চলে গেল? এই আইটারেটরের ভিতরে চলে গেল। এখন আমরা যদি হোয়াইল লুপ ইউজ করি, হোয়াইল
যতক্ষণ পর্যন্ত আইটারেটরের ভিতরে ডট হ্যাজ নেক্সট, ওই যে হ্যাজ নেক্সট আমরা দিতে পারি, এটা হচ্ছে কার মেথড, এটা হচ্ছে আইটারেবলের মেথড, একবার রুট সে মেথডটা আমরা তৈরি করতে পারি। যতক্ষণ পর্যন্ত এটা থাকবে সে কি করবে, ততক্ষণ পর্যন্ত একটা প্রিন্ট দিবে। আমরা এখানে অ্যাসাউট যদি শুধু আইটারেটরটা দিয়ে দিই, তাহলে সেটা আমাদের রেজাল্ট হিসেবে দিবে। বুঝতে পেরেছি আমরা? তাহলে আমরা যদি এই ক্লাসটা সেভ করি, দেন আমরা এই ক্লাসটা যদি রান করি, আমরা দেখতে পারবো ইনফিনিটিভ হয়ে গেছে। এখানে ইনফিনিটিভ হয়েছে কেন? ও, আমরা শুধু আইটারেটরকে দিয়েছি, আইটারেটর ডট নেক্সট দিতে হবে, নেক্সট পর্যন্ত কল করতে হবে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আইটারেটরের ভ্যালু আছে ততক্ষণ পর্যন্ত সে প্রিন্ট দেবে। ওকে, তো আমরা পেয়ে গেলাম এই আইটারেটর যতক্ষণ পর্যন্ত নেক্সট যাবে ততক্ষণ পর্যন্ত সে আমাদের প্রিন্ট দেবে, অর্থাৎ পাঁচটা ভ্যালু আছে, আমাদের পাঁচটা ভ্যালু সে প্রিন্ট দিছে। তার মানে কি এখানে ডুপ্লিকেট দুইটা ভ্যালু আছে, dip1 dip3 দুইটা ভ্যালু আছে, ডুপ্লিকেট দুইবার করে। এই ডুপ্লিকেট ভ্যালুগুলো সে সহ ডুপ্লিকেট ভ্যালুগুলো আমাদের সে কি করেছে, দিয়ে দিয়েছে। তার মানে কি আমরা বুঝতে পারলাম যে লিস্ট বা অ্যারে লিস্ট কি করে, ডুপ্লিকেট ভ্যালু সাপোর্ট করে। লিস্ট আর অ্যারে লিস্ট ডুপ্লিকেট ভ্যালু সাপোর্ট করে। তো আমাদের মনে হয় আমাদের ছোট্ট একটা ব্রেক নেওয়া দরকার, আমরা একটা ছোট্ট ব্রেক নিব।